সম্ভবত, আমি যদি ভুলে গেছি। তো যেগুলো পড়াইছে ওইগুলা কি আমরা হ্যাঁ, ওগুলো করব? ওগুলো করতে পারবেন, দেখতে পারবেন। স্যার আগের বার কিন্তু একটু মিসম্যাচ হয়েছিল আমাদের ইকোনমিক্স পরীক্ষার আগে। হ্যাঁ, ওই তো যে এইটা স্যার না হয় এটা আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমাদেরকে দুইটা কন্টেন্ট দিয়ে স্যার এই মানে ঘাবড়াই দিবেন না এট লিস্ট। আচ্ছা তাহলে জি কন্টেন্ট ২ টা হয়ে যাচ্ছে মানে স্যার, লাস্ট ইকোনমিক্স পরীক্ষার অভিজ্ঞতা খুবই খারাপ। মানে পরীক্ষার আগে আমরা শীট পেলাম নতুন করে সাইদুর রহমান স্যারের থেকে, এবং নতুন করে বলতে এমন না যে আকাশ পাতাল ডিফারেন্স, কিন্তু অনেক কিছু ছিল যেগুলো খুলনা শীটের মধ্যে আমরা পাইনি। সো পরীক্ষার আগে সেগুলোতে প্রিপারেশন নিতে হয়েছে। ইভেন স্যারের ক্লাস কোটা আমাদের অনেক এফেক্টিভ হয়েছিল পরীক্ষার আগে, বিকজ স্যার হচ্ছে আমাদেরকে অনেক কিছু গাইডলাইন দিয়েছিলেন, বা কোন কোন বিষয়গুলোতে বেশি ফোকাস করতে হবে, এগুলো কিন্তু স্যারের ক্লাস থেকে আমরা বেশি বুঝেছিলাম। তো এটা একটু খেয়াল রাখবেন স্যার কাইন্ডলি। হ্যাঁ, আমরা ওনার থেকে দেওয়া হবে বলা হয়েছে, মানে উনি ক্লাস নেবেন আমাদের বলে দিয়েছেন যে আপনারা দিলে আমরা জি স্যার, অলরেডি তো আমাদেরকে মামুন স্যার কিছু হচ্ছে হার্ড সরি সফট কপি হচ্ছে প্রোভাইড করছে আর কি। তো সেইগুলো আমরা ফলো করব নাকি সাইদুর রহমান স্যার একবারে পাঠাবে টোটালটা? সেটা কি করব না করব একটুখানি যদি মানে বলেন আমাকে। আমি ওই কথা বলে নেবো ওনার সাথে কালকে। জি স্যার, একটু কথা বলে নেবেন স্যার প্লিজ তাহলে। তো তাহলে স্যার এখন আমরা একটু দেখি আহ, আমাদের থার্ড ফাংশন ছিল ডাইরেক্টিং অর লিডিং। ম্যানেজেরিয়াল যে ফাংশন ছিল তার লিডিং আজকে আমাদের পড়া লিডিং। এরপর আমরা অর্গানাইজিং করেছি, মোটিভেশন করেছি, লিডিং আর হচ্ছে থাকবে কমিউনিকেশন আর কন্ট্রোলিং। তো কমিউনিকেশন আজকেই আশা করা যাচ্ছে যে কমিউনিকেশন সেরকম জটিল কিছু নেই, জাস্ট আমরা যেভাবে আদান প্রদান করি সেটাই কমিউনিকেটিভ যেটা। সো এখন তাহলে স্যার আমরা একটু আসি, আমরা ম্যানেজমেন্ট করেছিলাম, ম্যানেজার করেছিলাম, তাদের রোল তাদের স্কিলস আমরা কিছু কিছু জিনিস ওখানে দেখার চেষ্টা করেছিলাম ইন আওয়ার মিড টার্ম পার্ট। এখন আমাদের দেখা দরকার লিডিং ফাংশনটা কিরকম, লিডিং ফাংশন দরকারি বা কেন ইত্যাদি বেশ কিছু কাজ এখানে আছে, কিছু বোঝার আছে এখানে। লিডিং ফাংশন একটা বিষয়, এবং লিড না দিতে পারলে কোম্পানি এস্টাবলিশ করা যাবে না, লিড না দিতে পারলে আমার কোম্পানির যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা আমি হাসিল করতে পারবো না। সো সে কারণে লিড দরকার। এখন প্রশ্ন হলো এই লিডিং ফাংশনটা কে করবে, লিডার কে? আমরা লিডার বুঝি ওই সেই বঙ্গবন্ধু থেকে শুরু করে মহাত্মা গান্ধী শুরু করে এগুলো আমরা সব লিডার বুঝি, এখন ওনাদেরও ভূমিকা আছে কিনা এখানে? হ্যাঁ, ওনাদেরও এসব জায়গায় ভূমিকা আছে কি, ওনারা মুক্ত চিন্তা করেন, ওনারা দেশের জন্য বড় বড় পলিসি নেন এবং ওনারা সেরকম ভিশন দিয়ে চেষ্টা করেন। তো সেক্ষেত্রে তাদের ওই ভিশন তাদের ওই চিন্তা ভাবনা থেকেই সার্ভিস বা প্রোডাক্ট দিতে গিয়ে আমরা ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করি। সো সেক্ষেত্রে ওনাদের লিডারশিপও দরকার। আচ্ছা, এখন আমরা ভেরি মাচ শুড কনফাইন জাস্ট ইন আওয়ার ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, এটার মধ্যে কনফাইন করতে পারলে আমাদের ভালো হয়, আমরা সেটুকুই শুধু আলোচনা করার জন্য চেষ্টা করি। তাহলে আমরা এট এ ক্লাস একটু একটা জিনিস দেখার চেষ্টা করি। আমরা প্রথমে র মেটেরিয়াল ক্রয় করি, করার পরে আমাদের র মেটেরিয়াল আসলো, ইন্ডাস্ট্রির মধ্যে আমার যেসব জিনিস মেশিন আছে যেগুলো দরকার সব কিছু দিয়ে আমি একটা জিনিস প্রসেস করলাম, প্রডিউস হলো, হওয়ার পরে আমি ফাইনাল প্রোডাক্ট হিসেবে বের করলাম। সেটা সার্ভিস হতে পারে যেটা আমি সমাজে দিচ্ছি, এবং সেটা গুডস বা প্রোডাক্ট হতে পারে। যাই হোক, এটা আমি যখন এটা আউটপুট দিচ্ছি এখান থেকে আমার মার্কেট সাইড গেল, বিক্রি করা হচ্ছে। তাহলে পুরো পিকচার যদি এরকম হয় তাহলে সেখানে আমরা লিডারশিপ নিয়ে আসার জন্য লিডারশিপের কোয়ালিটিটা আমরা দেখবো। এই কারণে
যে র মেটেরিয়াল ক্রয় করা, র মেটেরিয়াল ইথিক্যালি কালেক্ট করা, ইথিক্যাল সোর্স থেকে কালেকশন করা, এগুলি লিডারশিপের মধ্যে পড়ে। আমরা একটু যদি সামনে এগিয়ে যাই তখন দেখবো আর কি। লিডারশিপ ইজ ডিফাইন্ড অ্যাজ ইনফ্লুয়েন্স, এটা ইনফ্লুয়েন্স হিসাবে ডিফাইন করা যায়, যেটা দ্য আর্ট অফ প্রসেস, এটা একটা প্রসেস অফ ইনফ্লুয়েন্সিং পিপুল সো দ্যাট দে উইলিং স্ট্রাইভ, দে উইল স্ট্রাইভ উইলিংলি অ্যান্ড এনথুজিয়াস্টিকলি, তারা ইচ্ছায়, স্বেচ্ছায় এবং আগ্রহের সাথে কাজটা করে দিবে গোল অ্যাচিভমেন্ট করার জন্য, গ্রুপে এক গ্রুপ হিসাবে। তাহলে লিডারশিপ কোনটা? লিডারশিপ একটা কোয়ালিটি বা একটা প্রসেস যেটা কোনো মানুষের মধ্যে থাকে, এই লিডারশিপ কোয়ালিটিটা। সেই মানুষটা অন্য মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, অন্য মানুষকে একটা আর্ট বা কৌশল দিয়ে প্রসেস করতে পারে। কীরকম সেটা? সেটা হচ্ছে এমন ইনফ্লুয়েন্স করলো যেন যাকে ইনফ্লুয়েন্স করা হয়েছে সে স্বেচ্ছায়, তার ভিতরে শক্তি আসে, স্ট্রাইভ পদক্ষেপ নিতে পারে এবং আগ্রহের সাথে এই অ্যাচিভ করবে গোলটা। সেই জন্য এটা লিডার দরকার হয়। এখন প্রশ্ন হলো, তাহলে স্যার আমার কোম্পানিতে লিডার কোত্থেকে আসলো? আমি তো ম্যানেজার নিয়োগ দিয়েছি বা আমি নিজেই ম্যানেজার, তো আমি লিডারশিপ, লিডার কে এখানে হচ্ছে? ইয়েস, আপনি নিজেই ম্যানেজার, আপনি নিজেই লিডার। অনেক সময় বিভিন্ন লোকে জিজ্ঞেস করে যে অল ম্যানেজার্স আর লিডার্স বাট অল লিডার্স আর নট ম্যানেজার, এরকমও হয়। উল্টাও জিজ্ঞেস করে কেউ যদি পলিটিক্যাল ক্ষেত্রে হয়। তো সেই জন্য ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে যখন আমরা দেখি আমাদের তাহলে আমাদের পার্থক্যটা করে ফেলা দরকার দুই গ্রুপের মধ্যে, লিডারশিপ ম্যানেজমেন্টের পার্থক্য। তারপরে আমরা সো লিডারশিপ ইজ এ প্রসেস অফ সোশ্যাল ইনফ্লুয়েন্স। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ম্যানুফ্যাকচারের বাইরে সোশ্যাল ইনফ্লুয়েন্সও এটা লিডারশিপ, উইচ ম্যাক্সিমাইজেস দ্য এফোর্টস অফ আদার্স টুয়ার্ডস দ্য অ্যাচিভমেন্ট অফ দি গোল। অবশ্যই, কারণ সোসাইটির মানুষরা যদি হঠাৎ হঠাৎ আন্দোলন করে, রাস্তায় ঘিরে রাখে, আমার র মেটেরিয়াল আসছে না, আমার মালামাল বিক্রি করতে দিচ্ছে না, আমার প্রতিষ্ঠান চলতে দিচ্ছে না, বলছে হ্যাঁ এখানে শব্দ হয়, অমুক আপনি ভেঙে ফেলেন, এই যে হলে তাহলে সোসাইটিও আমার কাছে তাহলে সেখানেও এই লিডারশিপের কাজে আছে। তো লিডারশিপ এই জন্য এটা আবার কি করে? দ্য আর্ট অফ মোটিভেটিং এ গ্রুপ অফ পিপল টু অ্যাক্ট টুয়ার্ড অ্যাচিভিং এ কমন গোল। সেজন্য এটা লিডারশিপটা এই কোয়ালিটি আমাদের অর্জন করতে হবে। যাই হোক, এখানে আপনি সংজ্ঞা দেওয়া আছে, এটা আমরা দেখবো। লিডারশিপ এরকম হচ্ছে যে লিডারশিপে মানুষকে এম্পাওয়ার করে, পিপলকে। ম্যানেজমেন্ট কিন্তু শুধু ম্যানেজার যদি হয়, তিনি যদি লিডারশিপ কোয়ালিটি না থাকে, তিনি যদি লিডারশিপ স্টাইলে না চলেন, তাহলে তিনি কাজ উদ্ধার করতে পারবেন, তার ঝামেলা হবে। কেন? তিনি রুটিন ওয়ার্ক করেন, তিনি অর্গানাইজ, প্ল্যান, অর্গানাইজ, ডিরেক্ট এবং হচ্ছে কন্ট্রোল করেন। এখন সেক্ষেত্রে উনি সাবঅর্ডিনেটদের নিয়ে যদি সাবঅর্ডিনেটদেরকে এম্পাওয়ার করতে না পারেন, যথেষ্ট পরিমাণ ক্ষমতা ডেলিগেট করে দিয়ে তাদেরকে যদি উদ্বুদ্ধ করতে না পারেন, এম্পাওয়ার করতে, ক্ষমতায়ন করতে না পারেন, তাহলে লিডারশিপ আসবে না। আপনি যদি এমন আচরণ, কথাবার্তা ইত্যাদি, সে ল্যাঙ্গুয়েজ এমন ইন্সপায়ার করতে না পারেন, পিপুলকে অনুপ্রেরণা দিতে না পারেন, উৎসাহী করতে না পারেন, তাহলে আপনি লিডারশিপ কোয়ালিটি কাজ হবে। তারপরে ভীষণ শেয়ার করতে হবে, ভীষণ শেয়ার। বঙ্গবন্ধু বলেছিল যে আমরা স্বাধীনতা, স্বাধীন দেশ। এই যে শেয়ার করেছে সারা বাংলার মানুষের সঙ্গে, তারা দেখেছে যে নিপীড়ন চলছে। সো এই নিপীড়ন থেকে একমাত্র মুক্তি হচ্ছে, আমরা যুগের পর যুগ দেখেছি এই ঘটনা ঘটছে, কখনোই মুক্তি মিলছে না। তাহলে কি? একটা ইমানসিপেশন। সো যদি ইমানসিপেশন হয়, লিবারেশন হয়, তাহলে আমরা লিবার্টি পেয়ে গেলে, ফ্রিডম হয়ে গেলে আমাদের শান্তি। সেই হিসাবে এই ভীষণগুলি শেয়ার করেছেন। লিড চেঞ্জ, অবশ্যই অবশ্যই চেঞ্জ ছাড়া আপনি কোনোভাবেই প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে পারবেন না। সো চেঞ্জ, চেঞ্জ অ্যান্ড চেঞ্জ। কারণ সোসাইটির সোর্স অফ র ম্যাটেরিয়াল চেঞ্জ হচ্ছে, তারপরে ডিমান্ড অফ পিপল তাদের চেঞ্জ হচ্ছে, টেস্ট অফ পিপল তাদের যা ম্যাটেরিয়াল, যা তারা প্রোডাক্টগুলো খাবে, যেগুলো ইউজ করবে, যে সেবা, যে প্রোডাক্ট, তাদের সব চেঞ্জ হচ্ছে। আগে একরকম শার্টের স্টাইল ছিল, এখন ভিন্ন। আগে একরকম ফুড হ্যাবিট ছিল, এখন অন্যরকম। আগে একরকম স্টিল ক্যামেরায় ছবি উঠতো, এখন ডিজিটাল। মানে এই যে চেঞ্জ হচ্ছে অলওয়েজ, পৃথিবী বিশ্বব্যাপী যে পরিবর্তন আসছে, সো সেক্ষেত্রে আপনার গবেষণা ডেভেলপমেন্ট বিভাগ সবসময় গবেষণা করবে এবং ডাটা কালেকশন করবে, ইনফরমেশন কালেকশন করবে, চেঞ্জ করতে হবে। কারণ চেঞ্জ একটা বিশাল ফ্যাক্টর, চেঞ্জ করতে দেয় না। আউটসাইডের লোক তো দিতে চায় না, তো ইনসাইডের লোকরাও দিতে চায় না, চেঞ্জ করতে চায় না। সো চেঞ্জ একটা ফ্যাক্টর, আর এই চেঞ্জ না করলে আমরা সোসাইটিতে টিকে থাকতে পারবো না। সো চেঞ্জ ইজ এ মাস্ট। তো এই চারটা দিয়ে বলছে লিডারশিপের এটা। এখন আমরা একটু পার্থক্য দেখি লিডারশিপ আর ম্যানেজমেন্ট।
মিনিংটা কিরকম? ম্যানেজমেন্ট ইজ অ্যান আর্ট অফ সিস্টেমেটিক্যালি অর্গানাইজ, আমরা যেটা বলার চেষ্টা করছিলাম প্রথম দিকে সেটাই, অ্যান্ড কোঅর্ডিনেটিং থিংস ইন অ্যান এফিশিয়েন্ট ওয়ে। অবশ্যই একটা এফিশিয়েন্ট ওয়েতে এটা করতে হবে, এফিসিয়েন্সি না থাকলে ম্যানেজমেন্ট মিল হবে না। আর লিডারশিপের একটা স্কিল, এটা দক্ষতা, এক প্রকার অভিজ্ঞতা, ভিতরে এক প্রকার ইনবর্ন হতে পারে বা গেইন করা হতে পারে, অ্যাচিভ করা হতে পারে, অফ লিডিং আদার্স বাই এক্সাম্পলস। আমি দেখিয়ে দিব আদার্স মানুষকে যে আমি লিড দিব, এই যে বিষয়টা। বেসিস কি? ম্যানেজমেন্টের বেসিস হচ্ছে সে যে কন্ট্রোল করবে, সে প্ল্যান করে দিয়েছে, বেসিস অফ কন্ট্রোল। প্ল্যান হচ্ছে বেসিস অফ কন্ট্রোল, প্রথম কথা এটাই। কারণ এই প্ল্যান যে তৈরি করে দিয়েছে, এই প্ল্যানের ভিত্তিতেই আপনার সামনে কন্ট্রোল হবে। প্ল্যানের চেয়ে আগে চলে গেছেন কিনা, পরে গেছেন কিনা, কত সপ্তাহ পরে গিয়েছেন, তাতে করে কোনো কস্ট ইনক্রিজ হচ্ছে কিনা, বেশি কিছু ইনকার হলো কিনা, টাইম বেশি লেগে গেল কিনা, অনেক বিষয় আছে, এগুলো হচ্ছে আসবে কি। আর লিডারশিপ হয় তখন মানুষকে ট্রাস্ট করতে হবে, কন্ট্রোল না করে ট্রাস্ট করতে হবে। এমফাসিস অন ম্যানেজিং অ্যাক্টিভিটিস, আর পিপলকে ইন্সপায়ার করে, এমফাসিস দেয়। পাওয়ার, এটা রুল, মানে আইন দিয়ে এটা ম্যানেজমেন্ট করা হয়। আর এখানে ইনফ্লুয়েন্স করা হয়, আইন টাইন করে যায় থাকে, ইনফ্লুয়েন্স করো, কাজটাকে করে দাও ভাই ইত্যাদি, এরকম ইনফ্লুয়েন্স করো। ফোকাস অন, এখানে বলছে ব্রিঙ্গিং স্টেবিলিটি, এটাকে ফোকাস করা হয়। আর ওরা ফোকাস করা হয় এনকারেজিং চেঞ্জ, যে তুমি চেঞ্জ করো, তোমার এই সুবিধা দেওয়া হবে, চেঞ্জের বিষয়। স্ট্র্যাটেজি, এখানে হচ্ছে মূল লক্ষ্য কি, স্ট্র্যাটেজি কিরকম, রিয়াক্টিভ। আর এখানে লিডারশিপ প্রোঅ্যাক্টিভ। এই রিয়াক্টিভ প্রোঅ্যাক্টিভ মানে হচ্ছে, প্রোঅ্যাক্টিভ মানে একটা প্রসেসের মধ্যে দিয়ে এগিয়ে যাবে, আর রিয়াক্টিভ মানে হচ্ছে এখানে এটা করার কথা ছিল, করো নাই কেন, এখনই পানিশমেন্ট বা শাস্তি শুরু হয়ে গেল, ম্যানেজমেন্টের হিসাব ওরকম ওইখানে। গোল ওরিয়েন্টেড, কি টক করে, জি বলেন। সো ম্যানেজমেন্ট হচ্ছে রিয়াক্টিভ, আর প্রোঅ্যাক্টিভ একটা প্রসেস, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে লিডারশিপ। ফর্মুলেশন অফ পলিসিস অ্যান্ড প্রসিডিউরস আর প্রিন্সিপলস অ্যান্ড গাইডলাইন্স। এখানে পার্সপেক্টিভ, ম্যানেজমেন্ট হ্যাজ এ শর্ট রেঞ্জ পার্সপেক্টিভ, আর এটা গুড ফোরসাইটনেস রিকোয়ার্ড। লিডারশিপ রিকোয়ার্স গুড ফোরসাইটেডনেস। অ্যাপ্রোচটা ম্যানেজমেন্ট হচ্ছে প্ল্যান ডিটেইলস, প্ল্যান করা হয়, ডিটেইল প্ল্যান, সেই অ্যাপ্রোচে চলে, আর ডাইরেকশনটা সেট করে নেয় লিডারশিপে, কোন ডাইরেকশনে যাবে। অ্যাট্রিবিউট, এটা মাইন্ড, অ্যাট্রিবিউট মাইন্ড, যেরকম হচ্ছে সেট করা। আর ফোরসাইটেডনেস, এটা হচ্ছে ভবিষ্যৎ দেখে, অদূর ভবিষ্যৎ, দূর ভবিষ্যৎ দেখতে পায়। সাবঅর্ডিনেট এমপ্লয়িজ আর ফলোয়ার্স, ওদেরকে ফলোয়ার বলা হয়। স্টাইল, ট্রানজাকশন, আর এটা স্টাইলটা কিরকম, ট্রান্সফরমেশনাল, মানুষকে ট্রান্সফর্ম করে দেবে, নলেজ শেয়ার ইত্যাদি, ভ্যালু ট্রান্সফর্ম করবে। ডিসিশন মেকিং কি হয়েছে, ডিসিশন মেক করে, আর এখানে ফ্যাসিলিটেট ডিসিশন, এরা ডিসিশন মেক করে, লিডাররা এরা ডিসিশন ফ্যাসিলিটেট করে, সহযোগিতা মূলক কাজ করে। এই অ্যাটেইনমেন্ট অফ দি রিকোয়ার্ড রেজাল্ট, এদের এইম লক্ষ্য, আর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ফোকাস, প্রসেস অ্যান্ড প্রসিডিউর, পিপল চেঞ্জ, ম্যানেজার্স রিঅ্যাক্ট টু চেঞ্জ, লিডার্স প্রমোটস চেঞ্জ। দেখেন পার্থক্য এই জায়গাতে, ম্যানেজার কি চেঞ্জ করতে রিঅ্যাক্ট করে, করোনা চেঞ্জ বা ইত্যাদি, আর লিডাররা প্রমোট করে যে না চেঞ্জ করতে হবে, না ঠিক আছে। কনফ্লিক্ট, অ্যাভয়েড কনফ্লিক্ট and use conflict as an asset, একটু কনফ্লিক্ট থাকে। people organizes people, aligns people, strive for efficiency for effectiveness। যাই হোক, তো এখন আমরা আবার ওই আসল জায়গায় ফিরে আসছি। তাহলে আমরা ম্যানেজমেন্টের থেকে লিডারশিপের একটা পার্থক্য দেখলাম। বিশেষ করে আমরা যে সামারাইজ যদি করতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়। তাহলে হচ্ছে একটা রুটিন ওয়ার্ক উনি প্ল্যান করে দিয়েছে, আইন অনুযায়ী, পলিসি অনুযায়ী ওনাকে গোল অ্যাচিভ করে দিতে হবে। এটা হচ্ছে ম্যানেজমেন্টের কাজ। ম্যানেজমেন্টের হচ্ছে এটা বৈশিষ্ট্য, গোল ওরিয়েন্টেড, রেজাল্ট ওরিয়েন্টেড, রেজাল্ট আনতে না পারলে সমস্যা ইত্যাদি ওনার কনসার্ন। এখানে যদি দেরি হয় বা প্রবলেম হয় তাহলে ওনার ওখানে শাস্তি, রিওয়ার্ড ইত্যাদি। আর লিডারশিপের ভিন্ন জায়গায় লিডারশিপ বলছে যে না, মানুষের ওই যে তুমি বলেছো যে গেট দ্য জব ডান বাই আদার্স, ওরকম কিছু তা করতে গেলে তাহলে মানুষকে মাথায় হাত বুলিয়ে তাকে ইন্সপায়ার করে, তাকে বড় ধরনের ভিশনারি, একটা অনেক দূরে আলো জ্বলছে, এই আলোটা এত সুন্দর হবে, তোমার জন্য এত উপকারী হবে ইত্যাদি, এভাবে বুঝিয়ে মানুষকে ইন্সপায়ার করে কাজটি করানো। তাহলে এটা হচ্ছে লিডারশিপের মূল জায়গাটা। তাহলে এখন আমরা দেখি লিডার্স অ্যান্ড দেয়ার লিডারশিপ স্কিলস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দি গ্রোথ অফ এনি অর্গানাইজেশন। গ্রোথের জন্য
হ্যাঁ, ম্যানেজমেন্ট থাকবে না কেন? ম্যানেজমেন্ট অবশ্যই থাকবে, এবং ম্যানেজমেন্ট সেখানে তার যে প্ল্যান আছে, গতানুগতিক যে গোল আছে সে অ্যাচিভ করবে। সে অ্যাচিভ করতে করতে সে আর কিছু ভাবছে না যে আজকে আসলাম, আজকে আমার কাজ ছিল অ্যাচিভ। কিন্তু লিডার ওটা ভাবে না, লিডার ভাবে ভবিষ্যতে গ্রোথ, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট এবং গ্রোথ। লিডারশিপ রিফার্স টু দি প্রসেস অফ ইনফ্লুয়েন্সিং দ্য বিহেভিয়ার অফ পিপল ইন এ ম্যানার দ্যাট দে স্ট্রাইভ উইলিংলি, যেটা আমরা কিছুক্ষণ আগে বলার চেষ্টা করি সেটা এটাই। এ লিডার শুড হ্যাভ দ্য অ্যাবিলিটি টু মেনটেন গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপস। অবশ্যই একজনের সাথে যে ইন্টারপার্সোনাল সম্পর্ক, যেটা রিলেশনশিপটা গুড থাকে, মেনটেন করে আর কি, ভালো রাখার চেষ্টা করে ফলোয়ারদের সাথে, ফলোয়ার বা সাবঅর্ডিনেটস বলা হয়, অ্যান্ড মোটিভেট দেম টু হেল্প ইন অ্যাচিভিং দ্য অর্গানাইজেশনাল অবজেক্টিভস। যাই হোক, এটা একটা কোয়ালিটি যা মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, সো দ্যাট যেটা ম্যানেজ। এইখানে এখন বলা হচ্ছে যে একই স্লাইডে আপনার ম্যানেজমেন্ট আর লিডারশিপটা একটু আমরা আবার রিক্যাপিচুলেট করতে চাই এখানে, সেটাই। তাহলে ওটা ওই জিনিস যেটা ইনফ্লুয়েন্স করবে মানুষকে, যে ইনফ্লুয়েন্সের ধাক্কায় মানুষরা স্বেচ্ছায় হবে, স্বেচ্ছায় কাজ করবে এবং আগ্রহ সহ কাজ করবে। It is not exactly the same as management. As leadership is one of the major element of management. তাহলে ম্যানেজমেন্ট এক্সাক্ট নয়, কিন্তু লিডারশিপটা ম্যানেজমেন্টের মেজর এলিমেন্ট, উপাদান। এটা খুব দরকার লিডারশিপ। ম্যানেজমেন্ট ইজ এ discipline of managing things in the best possible manner. It is the art of skill of getting the work done through and with others. তাদের মাধ্যম দিতে পারে এবং তাদের সঙ্গে দিতে পারে। It can be found in all the fields like education, hospitality, sports, offices ইত্যাদি সব জায়গায় ম্যানেজমেন্ট আছে, এবং তারা অপরের দিয়ে বা নিজে দিয়ে যে কোনোভাবে হোক কাজটা ডান করতে চাই, এটা। আর ওটা লিডারশিপটা তা করে না, লিডারশিপটা বলছি ম্যানেজমেন্টের এলিমেন্ট এবং এক্স্যাক্টলি ম্যানেজমেন্ট নয়, এবং তারা কি করে ইনফ্লুয়েন্স করে, শক্তি দিয়ে দেয় ভিতরে, যার ফলশ্রুতিতে এরা অর্গানাইজেশন কাজ করে, অর্গানাইজেশন গ্রোথ হয়। ম্যানেজমেন্ট ইজ ফর ফর্মাল অ্যান্ড অর্গানাইজড গ্রুপ অফ পিপল অনলি। তাহলে ম্যানেজমেন্টের এখানে যেহেতু আইন, প্রক্রিয়া, প্রসিডিউর সব কিছু বলা হয়েছে, রুল টুল, তাহলে এখানে অবশ্যই সেটা সেট করা অর্গানাইজড গ্রুপ অফ পিপল, ফর্মাল এবং অর্গানাইজড। ফর্মাল অর্গানাইজ কিরকম, আমরা ফর্মাল এবং অর্গানাইজিং করতে গিয়ে ফর্মাল প্রতিষ্ঠানের নাম পড়েছিলাম, সেরকম আইন দ্বারা নিবন্ধিত এরকম হলে সেটা ফর্মাল। লিডারশিপ ইজ ফর বোথ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল গ্রুপস। কেন এখানে ফর্মাল গ্রুপ তারা আসবে? কেন এখানে অবশ্যই ফর্মাল গ্রুপ আসবে? যে ম্যানেজমেন্টের মধ্যে তো লিডারশিপ আছে, যে ম্যানেজারের ভিতরে, যে ম্যানেজারের ভিতরে যত বেশি লিডারশিপ কোয়ালিটি আছে, সেই ম্যানেজার তত বেশি লিডার, তত বেশি লিডারশিপ, বড় লিডার। সেজন্য ম্যানেজাররা এই লিডারশিপ কোয়ালিটি অ্যাচিভ করবে, লিডারশিপ কোয়ালিটি তারা ডেভেলপ করবে, এটাই হচ্ছে বিষয়। এখন আমরা লিডারশিপের থিওরি দেখি, কি কি থিওরি, মানে কি কি বলে থিওরি অনুযায়ী। গ্রেটম্যান থিওরি অফ লিডারশিপ, এটা খুব পুরাতন একটা থিওরি। এটা যখন তৈরি শুরু করা হয় তখন এটা ছিল থিওরিটা। তারা বলেছে যে এটা মানুষ যে লিডার হয়, বঙ্গবন্ধু লিডার, আমি হতে পারিনি, তার মানে জন্মগতভাবেই উনি লিডার, ওনার সেই কোয়ালিটি ছিল, আমার নেই, এরকম ভাবে বিশ্বাস করা হয় যে এরা মেড করা হয় না, এদের ডেভেলপ করা যায় না, তৈরি করা যায় না, বরং এরা জন্মগতভাবে লিডার হয়ে আসে। এটা গ্রেট ম্যান। এরা অনেক সময় কি করে, পজেসেস, তারা তাদের থাকে বা তারা ধারণ করে বা তাদের আছে দ্য ন্যাচারাল অ্যাট্রিবিউটস অফ ইন্টেলিজেন্স, কারেজ, সাহস থাকে, তাদের বুদ্ধি থাকে, সাহস থাকে, কনফিডেন্স, ইনটিউশন অ্যান্ড চার্ম অ্যামং আদার্স, এগুলি তাদের থাকে। While the theory sounds pretty discouraging to those wanting to learn the ropes of leadership, যাই হোক, তাহলে স্যার এখানে যেটা বুঝলাম আমরা যে গ্রেটম্যান থিওরিটা মূল কথা হচ্ছে এইটা। আপনার তো এত বড় থিওরি এটা লিখতে দিবে না, যাই হোক আপনার জানার জন্য আমরা 5-6টা থিওরি যে দেখবো সেগুলো পার্থক্য করতে পারলে আমাদের কাছে খুব মানে যথেষ্ট হবে, এবং আমরা ওর বাইরেও যাচ্ছি না। তাহলে স্যার গ্রেটম্যান থিওরিটার মূল প্রতিপাদ্য বা মূল বিষয় যেখানে ফোকাস করতে হবে, সেখানে ঘটনা ঘটলো
যে এটা মানুষের একটা কোয়ালিটি, সেই লিডার হবে যার জন্মগতভাবে লিডারশিপের কোয়ালিটি নিয়ে আসতেছে। এখন এমন হতে পারে না যে আমি সোসাইটিতে মিশতে মিশতে, আমি এনভায়রনমেন্টে মিশতে মিশতে আমি লিডারশিপ কোয়ালিটি গ্রো করছি, সেই থিওরি বলে না। যদিও সেই থিওরি থেকে আমরা যাবো আধুনিক কালে, কিন্তু দিস থিওরি ডাজ নট সে সো। আর কি হচ্ছে দ্য ট্রেড থিওরি, একই রকম, এটাও বলছে যে গ্রেট ম্যান থিওরির মতোই মানুষ লিডার হয়েই জন্মায়, যুগে যুগে লিডার জন্মায়, কিন্তু প্রতি বছর জন্মায় না, এই কথা যে বলে কথা সেরকম। এই গ্রেট ম্যান থিওরির মতোই ট্রেড থিওরিটাও সেরকম, ন্যাচারাল বর্ন ট্রেড, ওরা ন্যাচারাল ভাবে জন্ম। অ্যাজ সাচ দ্য থিওরি pinpoints certain qualities such as intelligence, accountability, sense of responsibility, creativity, among others, that lets an individual excel at leadership. One major flaw of the trade approach to leadership is that it does not offer a conclusive list of leadership traits. তা পাওয়া যায় না, কিন্তু এরা বলছে ওই রকম ট্রেট ভিতরে। However, the credibility of the theory lies in the fact that the significance of personality trait in leadership is well supported by research. তাহলে এটা একটু থিওরি মোটামুটি ফিট করেছে। কন্টিনজেন্সি থিওরি আস্তে আস্তে ডেভেলপ করছে, সো সেক্ষেত্রে মেইন অ্যাসপেক্টগুলো দেখবেন চেঞ্জ হয়ে আরো মানুষের সাথে মানুষের সম্পর্কের দিকে আসছে বেশি, যেহেতু পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট আছে, যেহেতু এমপ্লয়ার এমপ্লয়ি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের মধ্যে কাজ করতে হবে, এই সমস্ত বিষয়ের কারণে এগুলি আস্তে আস্তে দূরীভূত হচ্ছে। সো থিওরি আধুনিক হচ্ছে। তাহলে দিস থিওরি প্রপোজেস দ্যাট নো ওয়ান ওয়ে অর স্টাইল অফ লিডারশিপ মে বি অ্যাপ্লিকেবল টু অল সিচুয়েশনস। সকল সিচুয়েশনে একই রাস্তায় একইভাবে এই লিডারশিপ দেওয়া যাবে না, সেটা এরা বলছে। তাহলে জন্মগতভাবে আসলেই হচ্ছে, কোনোভাবেই আসবে না। ওইরকম বাই বর্ন ওরকম হলে যদি লিডারশিপ ডেভেলপমেন্ট বা কোয়ালিটি যদি ডেভেলপ করতে না পারে, নার্সিং করতে না পারে, বা সোসাইটি থেকে শিখতে না পারে, তাহলে তো হয়তো লিডারের ঘাটতি পড়ে গেলে সমস্যা সৃষ্টি হয়। সেজন্য এখানে আসছে, ইন আদার ওয়ার্ডস ইট রিকগনাইজেস দ্যাট দেয়ার মাইট বি ভ্যারিয়েবল ইনফ্লুয়েন্সিং এনি পার্টিকুলার সিচুয়েশন। বলছে এখন কিছু কিছু ভ্যারিয়েবল অবশ্যই আছে, থেকে যেতে পারে, যেটা ইনফ্লুয়েন্স করে এনি পার্টিকুলার সিচুয়েশন, অ্যান্ড এ লিডার মাস্ট চুজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন। সেই জন্য আমি আর আপনি পারি না, কিন্তু লিডার সেই যে ওই সিচুয়েশন থেকে রাইট রিজনেশন চুজ করে নিতে পারবে, টেকিং ইনটু অ্যাকাউন্ট দোজ ভ্যারিয়েবলস। যাই হোক, এটা বিষয় হলো। এখন 3 দিকের মূল প্রতিপাদ্য কি লেখা আছে? ইফেক্টিভ লিডারশিপ ইজ অ্যাবাউট স্ট্রাইকিং দ্য রাইট ব্যালেন্স বিটুইন নিডস, কনটেক্সট অ্যান্ড বিহেভিয়ার। তাহলে হচ্ছে এখানে একজন বিজ্ঞানীর নাম আছে হোয়াইট অ্যান্ড হগসন, তা ইনি বলছেন যে হ্যাঁ, কন্টিনজেন্সি থিওরিটা আগে দুইটা থিওরি যে ডেভেলপড আধুনিক, এবং এটাতে যে লিডার হবে, লিডারশিপ যেটা হয়, তারা যে রিসার্চ করেছে বলেছে যে ইফেক্টিভ লিডারশিপ ইজ অ্যাবাউট স্ট্রাইকিং দ্য রাইট ব্যালেন্স। কারণ যেহেতু ইনফ্লুয়েন্স করবে মানুষের, তাহলে তার অনেকগুলো জিনিস দরকার হবে, তার ব্যালেন্স করতে হবে সেইগুলি, নিডটা কি, কনটেক্সটটা কি, এবং বিহেভিয়ার, সবগুলি ব্যালেন্সে নিয়ে আসতে হবে লিডারশিপ। সিচুয়েশনাল লিডারশিপ থিওরি, এটা আপনি খেয়াল রাখেন যে যত থিওরি থাক, প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য একই থিওরিতে কাজ হবে। একই প্রতিষ্ঠানে ম্যান টু ম্যান ভ্যারি করার কারণে, বিভিন্ন লোক থাকার কারণে একই স্টাইলে লিডারশিপ দিলে সবাই মেনে নেবে, তেমনটি নয়। সেই জন্য অনেক সময়, আচ্ছা না, আরও কিছু গ্রাউন্ড আছে, যেমন এছাড়াও হঠাৎ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, তারপর টেকনোলজিক্যাল হচ্ছে ইমপ্রুভমেন্ট ইত্যাদি, আরও কি বলা যায়, অ্যাজাইলিটি, লিন, গতিশীলতা, টিকিউএম, সিক্স সিগমা, এই সকল কনসেপ্ট যতই আসছে, ইউএনের কিছু কনসেপ্ট, এগুলি যতই আসছে, সাস্টেনেবিলিটি ইত্যাদি, সেগুলোর জন্য সিচুয়েশন ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে আমরা আগে যে থিওরিগুলো পড়েছি, ওই থিওরির উপর ভিত্তি করে যদি আমি লিডারশিপ চালাতে যাই, তাহলে আমার চলবে না। কারণ এই সিচুয়েশনকে দেখা যাবে যে অনেক সিচুয়েশন মিলে না, তাকে লিড করবে কি করে। সেজন্য বলা হচ্ছে যে সকল লিডারশিপ স্টাইলই যে সবসময় ফিট করবে তা নয়, বা সকল প্রতিষ্ঠানের জন্য, বরং কিছু কিছু ক্ষেত্রে এই লিডারশিপ স্টাইলটা হবে বেসড অন সিচুয়েশন হ্যাপেনিং। তাহলে বেসড অন সিচুয়েশন হ্যাপেনিং, যেটা ওখান ভিত্তি করে আমি লিড দেব, এটা হচ্ছে সিচুয়েশনাল লিডারশিপ।
এটা theory stresses the importance of situational variable and does not consider anyone's leadership style to be better than the others. কোনোভাবেই না, বলছে নো, কিসের তোমার ট্রেড জন্মগ্রহণ করে এসছো, তুমি এখানে এসে শিখেছো, পরিস্থিতি তোমাকে ক্রিয়েট করেছে এভাবে, সো তুমি লিডার। এই জন্য বলছে ওরা যে একজনের চেয়ে আরেকজন বেটার লিডারশিপ স্টাইল তা নয়। তাহলে স্যার সিচুয়েশনাল থিওরিতে একটা কি বলা যায় সাইন্টিফিক বা ইনফরমেশন, যেটা হচ্ছে পল হার্সি এবং লিডারশিপ গুরু এই দুজন কেন ব্ল্যাঙ্কার্ড, এনারা এই থিওরি আবিষ্কার করেছেন বা থিওরি দিয়েছেন দুইটা ফ্যাক্টর ভিত্তিতে। বলছে যে লিডারশিপ স্টাইল একটা ফ্যাক্টর, অবশ্যই মানুষের কোয়ালিটি থাকতে হবে, করতে হবে, এবং তাকে সেভাবেই যেন কাজটা এক্সপ্রেশন করতে পারে সেটা পারতে হবে। অ্যান্ড দ্য ম্যাচুরিটি লেভেলস অফ দি ফলোয়ার্স, এবং যারা ফলোয়ার্স তাদের ম্যাচুরিটি লেভেলও হাই থাকতে হবে, একদম কাছাকাছি থাকতে হবে, তার লিডারশিপের স্টাইল ওগুলো বুঝতে পারে, আমার নির্দেশনা বুঝতে পারে। সেই জন্য এই দুইটা দিয়ে বলা হচ্ছে এটা সিচুয়েশন লিডারশিপটা, এগুলি অ্যাসপেক্ট। According to this theory, different situations demand different styles of leadership and decision making. Leaders must act by judging the situation they are facing. একদম কারণ সব জায়গায় সমান না থাকার মানে সে যেটা ফেস করছে সেটাতে বিচার বিবেচনা করে কাজে লাগে। ট্রানজাকশন থিওরি, অথবা এটাকে বলা হয়েছে ট্রানজাকশনাল থিওরি, অথবা এটাকে বলা হয়েছে ম্যানেজারিয়াল। ট্রানজ্যাক্ট দেন লেনদেন করা, তাহলে ম্যানেজার ডে টু ডে লেনদেন করে, তার সুপারভাইজার দিয়ে কোর্স অফ অ্যাকশন, ডিফারেন্ট অ্যাকশন যখন কাজ করে তখন এটা দেখা যায়। সো এটা হচ্ছে ট্রানজাকশনাল থিওরি, অলসো রেফার টু অ্যাজ এ ম্যানেজমেন্ট থিওরি বলা হয়, অর এক্সচেঞ্জ থিওরি অফ লিডারশিপ। এটা এক্সচেঞ্জের বিষয়, আমরা বিনিময় বলি না, যে ট্রানজাকশন লেনদেন, আমি নিলাম সে দিল, সে দিল আমি নিলাম, ইত্যাদি, এই যে লেনদেন ট্রানজাকশনে থাকবে। রিভলভ অ্যারাউন্ড দ্য রোল অফ সুপারভিশন, অর্গানাইজেশন অ্যান্ড টিম ওয়ার্ক, এগুলোর মধ্যে এটা ঘুরতে থাকে। These theories consider rewards and punishment as the basis for leadership actions. Leadership actions এর মধ্যে অনেক কিছু আছে, দেখা যাচ্ছে যে punishment, consider reward and punishment as the basis for leadership actions. This is one of the oft-used theories in business, and the proponents of this leadership style use towards rewards and punishment to motivate employee. যাই হোক, ট্রানজাকশন হচ্ছে এটা মূল বিষয় হচ্ছে ম্যানেজমেন্ট তার সাথে থেকে ম্যানেজারের কাজগুলো বুঝিয়ে নেয়, সুপারভাইজ করবে, অর্গানাইজ করবে। ট্রান্সফরমেশন, এইটা হচ্ছে আসল জায়গাটা। ট্রান্সফরমেশন, একটা কোম্পানিতে যে লিডার আছে সে ম্যানেজারই লিডার হয়েছে বা লিডারের ভূমিকা আছে, তাহলে তিনি তার আচরণ, তার ইয়ে দিয়ে সব কিছু করে ওই এমপ্লয়িকে সে ইন্সপায়ার করবে, মোটিভেট করবে যেন ও স্ট্রাইভ নিতে পারে, এবং কিভাবে সে এনথুজিয়াস্টিকলি এবং উইলিংলি। আগে ছিল এক্স থিওরি, সে এখন ওয়াই থিওরিতে বিশ্বাস করে, ওয়াই থিওরি, আমি কাজ করতে চাই হাত থেকে। তাহলে এই বিষয়গুলি আসছে এখানে। তাহলে ট্রান্সফরমেশন থিওরিটা বড় লিডারশিপের জন্য ভালো, মানে আসতেছে আর কি, লিডারশিপের যে থিওরি সেটার মধ্যে আসে। বিহেভিয়ারাল থিওরি দেখছি আমরা ম্যানেজমেন্টের প্রিন্সিপাল থট পড়াতে গিয়েও বিহেভিয়ারাল থিওরি আমরা পেয়েছিলাম। এটা এমফাসিস দেয় শিফটস ফ্রম দ্য ট্রেটস অর কোয়ালিটিস অফ লিডার টু দেয়ার বিহেভিয়ার অ্যান্ড অ্যাকশনস। এটা এমফাসিস শিফট। তাহলে স্যার আমরা বিহেভিয়ার থিওরিতে দেখছি, হ্যাঁ। সো তাহলে এখানে আপনার যে জিনিসটা মূল কাজ করতে হবে আপনাকে, যে ফোকাসেস অন হাউ এ পারসনস এনভায়রনমেন্ট নট ন্যাচারাল অ্যাবিলিটিস। তাহলে আমরা ন্যাচারাল অ্যাবিলিটি কি বলছিলাম, বাই বর্ন, জন্মগ্রহণ করার সাথে সাথে সে লিডারশিপ কোয়ালিটি নিয়ে এসছে, সেরকম না, নট ন্যাচারাল অ্যাবিলিটিস, ওটা ন্যাচারাল অ্যাবিলিটি নয়, বরং কি করতে হবে, পারসনস এনভায়রনমেন্ট, পরিবেশে সে থাকতে থাকতে শিখবে, ফর্ম হিজ অর হার ইনটু এ লিডার, তাকে বানিয়ে ফেলবে লিডার হিসেবে। ওয়ান অফ দি কি কনসেপ্ট অফ বিহেভিয়ার থিওরি ইজ দ্যাট, এটা কন্ডিশনিং।
আর কন্ডিশনিং কি, যেটা পারসন উইল বি মোর লাইকলি টু অ্যাক্ট অর লিড ইন এ সার্টেন স্টাইল এজ এ রেজাল্ট অফ এনভায়রনমেন্টাল রেসপন্স টু বিহেভিয়ার, সেটা হচ্ছে কন্ডিশন। তাহলে থিওরিটা বিহেভিয়ারাল কন্ডিশন কনসেপ্ট। এখন বলছে লিডারশিপের কিছু ফিচার আছে, বৈশিষ্ট্য টাইপ, এটা ইনফ্লুয়েন্স করে অফ দি বিহেভিয়ার অফ আদার্স। তারপরে এখানে বলছে ইন্টারপার্সোনাল প্রসেস, ইট ইজ অ্যান ইন্টারপার্সোনাল প্রসেস বিটুইন দি লিডার অ্যান্ড দি ফলোয়ার্স। The relationship between the leader and the followers decide how efficiently, effectively the targets of the organization would be met. তাহলে influence of behavior of others. Sorry, the leadership is an ability of an individual to influence the behavior of other employees in the organization. কেন? মানে কমন গোলটা আমরা অ্যাচিভ করতে চাই। ইন্টারপার্সোনাল স্কিল কেন? একজনের সাথে একজনের কথা বলতে হবে, সেই স্কিলটা তাহলে আমি কথা বলার মাধ্যমে তাকে কনভিন্স করতে পারতে হবে সেটা। গ্রুপ প্রসেস, এটা একটা গ্রুপ প্রসেস। কেন? ইট ইজ এ গ্রুপ প্রসেস দ্যাট ইনভলভস 2 or more people together interacting with the organization, সব ক্ষেত্রে। তাহলে এটা গ্রুপ। এরপর আসছে অ্যাটেনমেন্ট অফ কমন অর্গানাইজেশনাল গোল। অর্গানাইজেশনের যে কমন গোল আছে সেটা অ্যাটেনমেন্ট হতে হবে। আমি আমার যেটা অ্যাটেন্ড করতে পারলে হচ্ছে না, অ্যাচিভ করতে হবে। ইউনিটি অফ ডাইরেকশন যেটা, সেটা ফলো করতে হবে। The purpose of leadership is to guide the people in an organization or to work towards the attainment of common goal. The leader brings the people and their efforts together to achieve common goals. Continuous process. অবশ্যই এটা কন্টিনিউয়াস প্রসেস, কারণ এখানে চেঞ্জ ফ্যাক্টর। লিডারশিপ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এ লিডার হ্যাজ টু গাইড হিজ এমপ্লয়িজ এভরি টাইম অ্যান্ড অলসো মনিটর them in order to make sure that their efforts are going in the same direction and that they are not deviating from their goals. Deviate করবে না, তাহলে কন্টিনিউয়াস প্রসেস হবে, ভিন্ন রকম যাবে না। ডেভিয়েট করলে কন্টিনিউটি থাকবে না, চেনটা ভেঙে গেলে বিপদ হবে। তাহলে লিডারশিপ কন্টিনিউয়াস প্রসেস, গাইড হিজ এমপ্লয়িজ every time and also monitor them in order to make sure that their efforts are going in same direction. Unity of direction dependent on situation. এই লিডারশিপটা সিচুয়েশনের উপর নির্ভর করে, ডিপেন্ড হয়ে পড়ে। সেই জন্য আমরা কিছুক্ষণ আগে থিওরি পড়ে সিচুয়েশন থিওরি পড়েছি এবং বেশি কথা বলা হয়েছে। সো আবার খানিক পরে আবার সিচুয়েশন থিওরির কথা কিছু আছে, আমরা দেখব ইনশাআল্লাহ। এখন হচ্ছে ইম্পর্টেন্স অফ লিডারশিপ ইন অর্গানাইজেশন। তো অর্গানাইজেশনে আমাদের লিডারশিপের গুরুত্ব কি? এটা ইনিশিয়েটিং অ্যাকশন, এটা অ্যাকশনটাকে ইনিশিয়েট করে। প্রোভাইডিং মোটিভেশন, লিডারশিপ দিলে মানুষদের মোটিভেট করা সম্ভব লিডারশিপের মাধ্যমে। প্রোভাইডিং গাইডেন্স, মানুষকে গাইড দেয়। ক্রিয়েটিং কনফিডেন্স, ভিতরে লিডাররা কি করে? ইন্সপায়ার করে এবং মানুষের ভিতরে কনফিডেন্স বৃদ্ধি করে দেয়, কনফিডেন্সটা গ্রো করে দেয়। আত্মবিশ্বাসটা সবচেয়ে বড় কিছু, যে কোনো জায়গায় কাজে লাগার আগে সেটা যদি বলতে পারে আমার পক্ষে পেতে চান যে অনায়াসে জিততে পারে, বিষয়টি এখানে। বিল্ডিং ওয়ার্ক এনভায়রনমেন্ট, হ্যাঁ কাজ করতে হবে, আমার গোল অ্যাচিভ করতে হবে, আমাকে ইনফ্লুয়েন্স করছে, আমি কাজ করে দিতে চাচ্ছি, কিন্তু পরিবেশ ঠিক না রাখলে আমি পারবো না। সো সে কারণে ওয়ার্ক এনভায়রনমেন্টটা অবশ্যই কি বলা যায়, হ্যান্ডসাম হতে হবে, হ্যাঁ ভালো অবস্থায় থাকতে হবে। কোঅর্ডিনেশন, লিডারশিপ কোঅর্ডিনেশন ছাড়া হবে না, কারণ আমার ভিসার পর থেকে দেখেছিলাম এটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে কোঅর্ডিনেশন থাকতে হবে একজনের সাথে আরেকজন, নাকি ওই সেম ডাইরেকশনে কাজ করতে পারবে না। ক্রিয়েটিং সাকসেসর, সবচেয়ে এটা মানে কি বলা যায়, দেখা যায় না কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে সাকসেসর। আমি চলে যাবো, কদিন পর আরেকজন আসবে, তাহলে এটা সাকসেস তৈরি করতে হবে। আমি চলে গেলাম, কাউকে তৈরি করে যাইনি, এই কাজগুলি যেন না। সেজন্য এটা লিডার ট্রেইনস হিজ সাবঅর্ডিনেটস ইন সাচ এ ম্যানার দ্যাট, এমন ভাবে ট্রেনিং দেওয়া হয় যেমন ধরনের এমন রঙে যে দে ক্যান সাকসিড ইন ফিউচার ইজিলি টু হিজ অ্যাবসেন্স। হি ক্রিয়েটস মোর লিডার্স, তার মানে অনেকগুলি ইনডিউসেস চেঞ্জ। লিডার পারসুয়েটস, clarifies and inspire employees to accept any change in the organization without
much resistance and discontentment. He makes sure that employee do not feel insecure about the changes. তাহলে ভয় পাবে না, ইনডিউস চেঞ্জ সাদরে গ্রহণ করবে, নিয়ে নেবে। তাহলে বলা হচ্ছে যে এটা তাহলে আমরা কি করতে, আমরা ইম্পর্টেন্স করছি অফ লিডারশিপ ইন অর্গানাইজেশন। তাহলে ফাইনালি আমরা এটা ক্লোজ করে দিতে চাই, পরে অন্য জায়গায় আসবো আমরা। অফেন দ্য সাকসেস অফ অ্যান অর্গানাইজেশন ইজ attributed to its leaders. Attribute মানে কোয়ালিটি, গুণগত এরকম টাইপের। But one must not forget that it's the followers who make a leader successful by keep accepting his leadership. তবে ভুলে গেলে চলবে না, তার অ্যাট্রিবিউট গুণগত ভুলে গেলে চলবে না যে আমার ফলোয়াররা সাকসেসফুল লিডার হবে, একটা গ্রহণ করতে বেশি। Thus, leader and followers collectively play a key role to make leadership successful. দুইজন, লিডার এবং ফলোয়ার্স, এই দুইজনেই। এই কথা আপনি কিছুক্ষণ আগে দেখেছেন স্যার, যেটা যে পল হার্সি এবং ইয়ে বলেছে। তো সেটা আমরা বলবো যে না, দুজনেরই থাকতে হবে, যে লিডারশিপ দিচ্ছে তার লিডারশিপ কোয়ালিটি এবং এটা, আর হচ্ছে যিনি নিচ্ছেন তার কি বলেছে ওটা যে বললো ম্যাচুরিটি অফ দি ফলোয়ার্স, যারা ফলো করছে তাদের ম্যাচুরিটি থাকতে হবে ওই এনাফ যত পরিমাণ। এখন হচ্ছে আমরা কিছু কোয়ালিটিস অফ এ লিডার, কোয়ালিটি, এই কোয়ালিটিগুলো লাগবে আমাদের। প্রশ্ন এরকম হয়। পার্সোনালিটি, এ প্লিজিং পার্সোনালিটি অলওয়েজ অ্যাট্রাক্টস পিপল। সো যেহেতু সবসময় অ্যাট্রাক্ট করে মানুষকে, তাহলে ওইরকম ব্যবহার আমাদের শিখতে হবে এবং আমার পার্সোনালিটি, ব্যক্তিত্ব আমরা ওইভাবে ক্রিয়েট করার চেষ্টা করি। নলেজ, এ সাবঅর্ডিনেট নলেজ, হ্যাঁ, সাবঅর্ডিনেট লুকস আপ টু হিজ লিডার for any suggestion that he needs. A good leader should thus possess adequate knowledge and competence in order to influence the subordinate. তাহলে একটা কোয়ালিটি থাকতে হবে লিডারের, যার নলেজ থাকে এই সাবজেক্ট ম্যাটারে, সে কাজ করতে পারে, ওর অ্যাবসেন্সে হোক আর কোনো নষ্ট হলে কিছু। আরেকটি আসছে ইন্টিগ্রিটি। এ লিডার নিডস টু পজেস এ হাই লেভেল অফ ইন্টিগ্রিটি অ্যান্ড অনেস্টি। কারণ ওনাকে দেখে অন্য মানুষরা, শুধুই যারা অনেস্টি না তারা একেবারে ডিসঅনেস্ট, তারা ভয় পাবে। তাহলে ইন্টিগ্রিটি হচ্ছে মানুষের সততার একটা দিক, ইন্টিগ্রিটি নৈতিকতার একটা দিক, ইন্টিগ্রিটি। ইনিশিয়েটিভ, এ গুড লিডার টেকস ইনিশিয়েটিভ টু গ্র্যাব দ্য অপরচুনিটিস অ্যান্ড নট ওয়েট ফর দেম অ্যান্ড ইউজ দেম টু দি অ্যাডভান্টেজ অফ দি অর্গানাইজেশন। ইনিশিয়েটিভ, to grab opportunities and not wait for them and use them to the advantage of the organization. Initiative. Communication skills. তো অবশ্যই আমরা ম্যানেজার যেভাবে পড়েছিলাম, ম্যানেজারের কমিউনিকেশন স্কিল লাগে, কারণ ম্যানেজার কমিউনিকেট করে প্রায় 80 থেকে 90% কাজ কমিউনিকেশনের পরে থাকবে। সো সেক্ষেত্রে কমিউনিকেশন থাকবে। মোটিভেশন স্কিলস, যেন এই লিডার যিনি তিনি কোম্পানিকে যেন মোটিভেট করতে পারেন তাদের স্কিলকে। সেলফ কনফিডেন্স অ্যান্ড উইল পাওয়ার। সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। এ লিডার নিডস টু হ্যাভ এ হাই লেভেল অফ সেলফ কনফিডেন্স অ্যান্ড ইমেন্স উইল পাওয়ার, স্বেচ্ছায় পাওয়ার, মানে আমি কাজ ডেকে নেব আর কি। কোয়ালিটিস অফ এ লিডার, আগেরটা ছিল কোয়ালিটি, হ্যাঁ, কোয়ালিটি অফ লিডার। ইন্টেলিজেন্স, অবশ্যই তাকে ইন্টেলিজেন্ট হতে হবে, নতুবা লিডার হতে গেলে আসল কোনটা প্রাধান্য বেশি সেটা আপনি খুঁজে পাবেন না। সো সেক্ষেত্রে ইন্টেলিজেন্স এটা ফ্যাক্টর। ডিসিসিভনেস, এ লিডার হ্যাজ টু বি ডিসিসিভ in managing his work and should be firm on the decision are taken by him. Correct? Decisiveness. বলি, a leader has to be decisive in managing his work and should be firm on the decisions are taken. স্যার এই টপিকগুলো কিন্তু খুবই সহজ, এগুলো স্যার আপনি স্কিপ করে গেলেও সমস্যা নেই, কঠিন গুলাই চলে গেলে হয় স্যার।
আর কঠিন নেই তো। আচ্ছা স্যার, স্যার, যেটা আপনার বোঝানোর কিছু আছে সেখানে স্যার টাইম দেই আমরা স্যার, সহজগুলো আপনি কষ্ট করে নাইবা পড়ালেন। স্টাইল ওটা শেষই, কোয়ালিটি শেষ, সোশ্যাল অ্যাসেপ্ট, হ্যাঁ তারপরে এ পর্যন্ত যতগুলো থিওরি বা হচ্ছে এক্সপার্টদের ওপিনিয়ন সহ রিপোর্টগুলি এসেছে, সেখান থেকে লিডারশিপ স্টাইলকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা হয়েছিল, একটা বিহেভিয়ার অ্যাপ্রোচ, একটা সিচুয়েশনাল অ্যাপ্রোচ। কারণ মানুষের রিলেশনশিপের কাছ থেকে বিহেভিয়ার এসছে, আর যখন দেখছে যে বিহেভিয়ার দিয়েও কাজ হচ্ছে না, সিচুয়েশন ডিমান্ড করে, মার্কেট সিচুয়েশন, অন্য কিছু সিচুয়েশন, কোম্পানির ভিতরে মেশিন ড্রাম ইত্যাদি, সেক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ একটা সিচুয়েশন ডিমান্ড করে এমন যেখানে কোনো থিওরি কাজ করে না। সেজন্য এই দুইটাকে মোটা সবগুলিকে মোটা দুই জায়গায় ভাগ করা হয়েছে। তবে আমরা যে ডান দিকে যেটা এই 9টা ভাগে ভাগ দিচ্ছি, এই 9টা আমাদের আসবে না, এবং আমরা এ পর্যন্ত যত দেখেছি এই 9টার নামও আপনাকে জিজ্ঞেস করতে চাই না, বলে না। তাহলে পাওয়ার ওরিয়েন্টেশন এটা একটা স্টাইল, পাওয়ার ওরিয়েন্টেশন এটা মানে লিডারশিপের একটি স্টাইল। তারা স্যার এই পাওয়ার 9টা আসবে না, তার মানে এই এই যেগুলো 9টা বাদ দিলাম, তাহলে কি এই এই লিডারশিপ স্টাইল কয় প্রকার এটা আসবে? স্টাইল টাইপ আসতে পারে, ও আচ্ছা আমরা আচ্ছা আচ্ছা, ছেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। বিহেভিয়ারাল অ্যাপ্রোচ আর হচ্ছে সিচুয়েশনাল অ্যাপ্রোচ। সিচুয়েশনাল অ্যাপ্রোচ হ্যাঁ যে হার্সি ব্ল্যাঙ্কার্ট এটা সবচেয়ে সিচুয়েশনাল মডেল যেটা দিয়েছে। হ্যাঁ তাহলে এখন আমরা জি স্যার। আসছি, এরকম একটা প্রশ্ন হয় যে লিডারশিপ স্টাইলটা লিখবো, মানে স্টাইল কত প্রকার হয়, তার মধ্যে একটি বেসিস হলো অথরিটি। যারা ফলোয়ার তাদের উপরে লিডারদের অথরিটি রয়েছে, সেই অথরিটির বেসিসে তিন ভাগে ভাগ করা যায়, যে অথরিটেরিয়ান অর অটোক্রেটিক। এখানে এই লিডারশিপটাই কিরকম হবে, এই লিডারশিপটা হবে যে ডিসিশন নেওয়ার মালিক 100% ম্যানেজার অথবা লিডার, সাবঅর্ডিনেটদেরকে কোনো কন্ট্রোল দেওয়া হয়নি ডিসিশন মেকিং এর মানে জন্য। স্যার ডিসিশন মেকিং সিস্টেম হচ্ছে সেন্ট্রালাইজড টোটালি। তার মানে অথরিটি নেই, হুম ডেলিগেট করা হয়নি। এবং তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে তাদের ডাকা হয়, শোনা হয়, তাদের জানানো হয়, কিন্তু বা ওপিনিয়ন শেয়ার করতে বলা হয়, কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আর কোনো এটা দরকার আছে কোনো কোনো ক্ষেত্রে। কারণ যেমন হঠাৎ করে কি বলে ডিজিটাল চলে আসছে, তো সেক্ষেত্রে ডিজিটাল যদি আমি চেঞ্জ না নিই, তাহলে আমি কোম্পানি আমার টিকে থাকে না, টিকতে পারবো না। কিন্তু এমনও জায়গা রয়েছে ওনারা চেঞ্জ মানবে না, টেকনোলজি অ্যাডাপ্ট করতে দিচ্ছে না, সেক্ষেত্রে ওনারা অটোক্রেসি ভূমিকা পালন করতে হয় লিডারশিপ। এটা এক প্রকার। তাহলে এটা লাভ কি? এটা যিনি এরকম অটোক্রেট হন তার তার পরিস্থিতিটাকে অটোক্রেট করে ফেলে। যেমন স্ট্রংলি মোটিভেটস করে অ্যান্ড স্যাটিসফাইজ দ্য লিডার, ডিকটেটিং দ্য টার্মস, ডিকটেট করে নির্দেশনা বা কি বলা যায় ক্ষমতা চালিয়ে যাওয়া ইত্যাদি এরকম। এটা হেল্পস করে ওই যে অটোক্রেসি ইন কুইক ডিসিশন মেকিং, কারণ সকলের সাথে শেয়ার করব, সকলের মতামত নিয়ে একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে নিতে গেলে ডিসিশন দেরি হয়, তা না ওনার ডিসিশন মাথার ভিতরে আছে, সিদ্ধান্ত নিয়ে ফেলবে এরকম। ক্যান yield পজিটিভ রেজাল্টস ইন সিনারিওস রিকোয়ারিং প্রম্পট অ্যাকশন, যেখানে প্রম্পট অ্যাকশন, হঠাৎ করে গভর্নমেন্ট একটা কিছু ইম্পোজ করেছে, একটা এমবার্গো দিয়েছে, আমাকে তার আগে এই জিনিসটা ছাড়াতে হবে, কাল থেকে এমবার্গো, পরশু থেকে হরতাল, এইরকম ক্ষেত্রে অটোক্রেটিক ডিসিশন খুব জরুরি পড়ে। লেস কম্পিটেন্ট সাবঅর্ডিনেটস ফিল আপ দ্য লোয়ার লেভেলস, এই যেগুলি ওরা ফিল করতে পারে। কিছু অসুবিধাও আছে, ডিসঅ্যাডভান্টেজ। অটোক্রেসি হলে তো মানুষের মোরাল ঠিক থাকবে না, ডিমোটিভেট হবে, আমি সবসময় কাজ করি, আমার পাত্তা দিল না ইত্যাদি, উনি ডিসিশন নেন, এই বিষয়গুলি মানে কর্মীদেরকে ঝামেলা করে। পার্টিসিপেটিভ অর ডেমোক্রেটিক লিডারশিপ, সো টার্মিনোলজি দেখে আমরা বুঝছি এটা আমাদের পার্টিসিপেট করতে দিবে, অথবা আমাদেরকে ওই আগের মতো নয়, বা ডেমোক্রেসি থাকবে, এখানে সবাই কথা বলতে পারবে, সবাই মতামত দিতে পারবে। সো এখানকার ডিসিশনগুলি হবে পার্টিসিপেটিভ এবং সবাই একসাথে শেয়ার করতে পারবে। তার মানে স্যার এর কি ডিফারেন্সটা আসে নাকি স্যার, এই যে একটা অটোক্রেটিক আর একটা ডেমোক্রেটিক, ডিফারেন্স কি আসার সম্ভাবনা আছে নাকি? এইভাবে আসে না আমাদের এখানে, আচ্ছা শুধু ওই আমি যে আগে সিলেক্ট যেটা বললাম ওইটা আসে, এইটা জি স্যার। রেড সেন্টেন্স এরকম ভাবে আসে। আচ্ছা 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 বুঝতে পারছি।
সো তাহলে ওইটার বিপরীত বুঝতে পারলাম, এটা সেইভাবে আমরা শেষ করে দিই। জি। এখন আসছে আমরা তার উপকারিতা কি। এটা সাধারণ পার্টিসিপেটিভ ম্যানেজমেন্টের যে উপকারিতা, এটা সেটা দ্য কন্ট্রিবিউশন অফ ফলোয়ার্স মাল্টিপ্লাইজ অ্যাবিলিটি অফ এ লিডার, লিডারের অ্যাবিলিটি বেড়ে যায়। মোরাল অফ সাবঅর্ডিনেটস, হ্যাঁ এদের এটা হাই হয়ে যায়, এরাও জব স্যাটিসফ্যাকশন থাকে, যে আমাদের ঘামের বা আমাদের ঘাম দিয়ে টাকা ইনকাম হয়, আমাদের ডিসিশন নিতে দেয় না, এই বিষয়গুলিতে তারা একটু খুশি থাকে আর কি, এটা হয়। মাস পার্টিসিপেশন ইমপ্রুভস দ্য ডিসিশন কোয়ালিটি, অবশ্যই একজন অনেকের মাথা থেকে বুদ্ধি নিলে, ডিসাইড করলে, মানে শেয়ার করে ডিসিশন নিলে অনেকগুলি ডিসিশনের মধ্যে ভেরিয়েশন আসে, উপকার পাওয়া যায়, যেগুলো আমরা ভাবতেই অনেক পারছি। ইউনিক আইডিয়া পাওয়া যায়। ইউনিক আইডিয়া তো বটেই, আপনি যেগুলো পক্ষে আসবে না, বিপক্ষে আসতে পারে, সে কথাগুলো আপনার আলোচনা হয়ে যাবে। সো আপনি এটাকে কি বলে, আপনি কন্টিনজেন্সি প্ল্যান বানাতে পারবেন, সাকসেশন প্ল্যান বানাতে পারবেন, ওই রকম সিচুয়েশন ক্রিয়েট হলে আমি কিভাবে ধাক্কা সামলাবো বুঝতে পারবো, এই বিষয়গুলি উপকার হিসেবে আসে। সেজন্য ডেমোক্রেটিক অথবা পার্টিসিপেটিভ স্টাইল অফ লিডারশিপ এটা ভালো। তবে হ্যাঁ, সিচুয়েশনাল, ওই যে আগের সিচুয়েশনটা যেমন ডিমান্ড করেছে যে না এখন অটোক্রেসি চালাতেই হচ্ছে, কিছু করার নেই, সেরকম হলে তো যাবেই। আর এখানে ডিসিশন মেকিং এ অনেক লো লেভেলকে নিয়ে আসা হয়েছে, আননেসেসারি ডিলে করা ইত্যাদি, এগুলি দেখে নেবেন, তেমন কষ্টের কিছু নেই। লেইজেস্ফিয়ার বা রেইন ফ্রি, ফ্রি করে দিয়েছে, লাগাম, মানে একেবারে স্বাধীনতা দিয়ে দিয়েছে, যাও কাজ করো, দেখি কি পারো। ম্যানেজার ডেলিগেটস দ্য অথরিটি কমপ্লিটলি টু হিজ সাবঅর্ডিনেটস, যেন এম্পাওয়ার করতে পারে, তাকেই বলো তোমার কাজ তুমি করে কিভাবে রেজাল্ট নিয়ে আসবে, দেখো আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম, এটা লেইজেস্ফিয়ার বলা হয়। এটা আবার ডেমোক্রেসির চেয়ে আরো উদার করা হলো। শাসের ম্যানেজার অ্যাকচুয়ালি রিলিঙ্কুইশ, মানে ছেড়ে দেয়, ত্যাগ করে দেয় হিজ পজিশন অ্যান্ড বিলিভস ইন ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। আমি ম্যানেজার, তাই কি হয়েছে, আমি ঠিক আছে আমার পাওয়ারটা তোমাকে দিয়ে দিলাম, কাজ করো, এরকম। দ্য লিডার প্রোভাইডস হিজ সাবঅর্ডিনেটস উইথ নেসেসারি রিসোর্সেস অ্যান্ড সার্ভস এজ এ পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তাহলে বস হিসেবে সে শুধু ওইগুলো যোগান দিবে, রিসোর্স অ্যালোকেট করে দিবে, এবং ওনারা সাবঅর্ডিনেটরা পুরো মাত্রায় কাজ করবে। এটা হচ্ছে লেজিসফিয়ার। এটার সুবিধা কি, এটা ম্যাক্সিমাম স্কোপ অফ ডেভেলপমেন্ট অফ সাবঅর্ডিনেটস, ওরা ম্যাক্সিমাম তারা যার যেখানে ডেভেলপ করার কথা বা ইচ্ছা সে ডেভেলপ করে নিতে পারে, এরকম যদি লিডারশিপের আওতায় সে পড়ে। brings a positive effect on the moral of subordinates as well as their level of job satisfaction. অবশ্যই তাকে স্বাধীনতা থাকবে, সেই কারণে সাবঅর্ডিনেটস এর লিমিটেশনস বা ড্রব্যাক এন্ড ডিসঅ্যাডভান্টেজ কি, সাবঅর্ডিনেটস ডু নট অ্যাকচুয়ালি রিসিভ দ্য সাপোর্ট অ্যান্ড গাইডেন্স অফ দেয়ার লিডার। বলছে যে যেহেতু আমাকে ছেড়ে দিয়েছে লিডারশিপ, উনি আর আসছেই না, দেখেই না, তাহলে আমি ওই কি বলা যায়, আমি আর গাইডেড না, সুপারভাইজড নই, সেক্ষেত্রে আমার সমস্যা আছে। এটা ওনার নির্দেশনা, ওনার গাইড আমি পাচ্ছি না, তাহলে আমি রিসিভ করতে পারলাম না, লুজ হয়ে গেল। এমপ্লয়িজ মাইট ইভেন ইগনোর দ্য কন্ট্রিবিউশন অফ দেয়ার লিডার এট টাইমস, তাও করে ফেলতে পারে, ইগনোর করতে পারে। দ্য ইন্টারেস্ট অফ সাবঅর্ডিনেটস মাইট নট বি ইন হারমোনি উইথ দ্যাট অফ দি অর্গানাইজেশন অ্যাজ এ হোল, শেষ পর্যন্ত নাও থাকতে পারে। তাহলে এই তিনটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্টলি আমাদের বিআইএম পরীক্ষায় আসে, যে লিডারশিপের স্টাইল কেমন কেমন হয়, অথরিটি ভিত্তিতে লিডারশিপের স্টাইলগুলি বলো। এখন আমরা আপনার স্লাইডে দেখেছেন যে আদার স্টাইলস অফ লিডারশিপ, অন্যান্য স্টাইল যেগুলো আছে সেগুলো আমরা পড়বো। এখন অনেক রকম আমরা পেতে পারি। তাহলে আপনি দেখেন, যেহেতু খুব বড় প্রশ্ন হয় না, 5 5 4 3 4 7 এভাবে প্রশ্ন হয়, তো সেক্ষেত্রে আপনার লিডারশিপের ওই তিনটে ওভাবে আসার চান্স সমূহ। আর এখন যেগুলো আমরা পড়বো এগুলো হচ্ছে আমরা কনসেপ্ট নেবো, 1 লাইন 2 লাইন করে পড়ে ছেড়ে ফেলবো। প্যাটার্নালিস্টিক লিডারশিপ, প্যাটার্নাল মানে কি, পিতা, ম্যাটার্নাল মানে মা বা ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা টামা এরকম। তাহলে পিতা কিরকম, পিতা হচ্ছে পুরো সংসারের মালিক, তিনি বস, তার নিচেই অন্যরা থাকবে, সংসারে অন্যান্য জন থাকবে, ছেলে মেয়ে ইত্যাদি, তাহলে উনি পিতা হিসেবে কাজ করবেন, ফাদারলি। তার অ্যাটিটিউড থাকবে যে ট্রিটিং দ্য রিলেশনশিপ বিটুইন দ্য লিডার অ্যান্ড দ্য গ্রুপ সো দ্যাট এ ফ্যামিলি, একটা ফ্যামিলি যেভাবে উনি ফ্যামিলির হেড সেইভাবে উনি দেখাশোনা করার চেষ্টা করেন। এটা হচ্ছে এরকম, তিনি কি করেন, হেল্প করেন, গাইড করেন, প্রোটেক্ট করেন, এবং কিপ হিজ ফলোয়ার্স হ্যাপিলি ওয়ার্কিং টুগেদার অ্যাজ মেম্বার্স অফ এ ফ্যামিলি।
ওইভাবে ট্রিট করে, প্যাটার্নালিস্টিক। এবার সে কোচ, অবশ্যই কোচ এটা একটা ভালো ইয়ে, কোনো লিডারশিপ তার স্টাইল হলো কোচিং দিবে, কোচিং করার মতো লিডারশিপ দিয়ে দেবে। সাম ওয়ান হু ক্যান কুইকলি রিকগনাইজ দেয়ার টিম মেম্বার্সেস স্ট্রেংথস। কোচ কখন দেয়? যে লিডার বুঝে ফেলেছে, যে বুঝতে পেরেছে খুব দ্রুতই যে আমার এর স্ট্রেংথ আছে, এই জায়গায় দুর্বলতা আছে, তাহলে আমি এইভাবে মোটিভেট করব, সেভাবে করতে পারি। সেই জন্য কোচিং হিসেবেও কোচ একটা লিডারশিপ স্টাইল এটাও দেওয়া হয়। This type of leadership often assists team members in setting smart goals and then provides regular feedback with challenging projects and to promote growth ইত্যাদি। They are skilled in setting clear expectations and creating a positive motivating environment. তাহলে স্যার এখানে কি আমরা কোচিং এর মতো, যেটা হাতে কলমে প্রত্যেকটা ক্ষেত্রে সাহায্য করা, সেরকম কিছু। ভিশনারি, বহু দূরে, আমি আলো দেখতে পাচ্ছি না কিন্তু উনি দেখতে পাচ্ছেন, এই ফোরসাইটেডনেস। তাহলে ভিশনারি লিডারও কিছু আছে, এরকম লিডারশিপ স্টাইল, ওনারা এই স্টাইলেও কাজ করে থাকেন। তাহলে এরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা ওটাও পেতে পারি। ভিশনারি লিডারশিপ ইজ অলসো এবল টু এস্টাবলিশ এ স্ট্রং রিলেশনাল বন্ড। This type of leadership is especially helpful for a small প্রতিষ্ঠান হলে ভিশনারি হওয়া যায়, এবং ফাস্ট গ্রোয়িং অর্গানাইজেশন হলে, খুব দ্রুত গ্রো করছে, তাহলে সেক্ষেত্রে অর লার্জার অর্গানাইজেশন এক্সপিরিয়েন্সিং ট্রান্সফরমেশনস অর কর্পোরেট রিস্ট্রাকচারিং। এটা আপনার, এটা হচ্ছে এক্সাম্পল কোথায় কোথায় ভিশনারি ম্যানেজমেন্ট লিডারশিপ চলতে পারে। এটা এক্সাম্পল ছোট ছোট প্রতিষ্ঠানে, ফাস্ট গ্রোয়িং অর্গানাইজেশন। আবার লার্জ অর্গানাইজেশন হবে যেটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তাদের ট্রান্সফর্ম করে গেছে, যারা অন্য স্টাইল ছিল পরে ট্রান্সফর্ম করে আর তারা নিজেরাই সক্ষম হয়ে গেছে, এরকম কিছু। কর্পোরেট রিস্ট্রাকচারিং, কর্পোরেট মানে বড় অফিস, আমি ভিন্নভাবে ঢেলে সাজাচ্ছি, রিস্ট্রাকচার দিব, তাহলে সেখানে ওই ভিশনারি লিডারশিপ লাগবে। সার্ভেন্ট লিডারশিপ আমাদের কি বলা যায়, সার্ভেন্ট লিডারশিপ কার ছিল? যে ওনার নাম কি, এই যে ইন্ডিয়ায় নোবেল পুরস্কার পেল যে, আর ওই যে মাদার তেরেসা, ওনার হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ ছিল ওনার, সারা জীবন করেছে এবং উনি লিডার ছিলেন এবং সেটা দিয়ে পৃথিবী জয় করেছেন। তো সো এটাও এক প্রকার স্টাইল। এই সার্ভেন্ট লিডার ইজ অ্যান এক্সেলেন্ট লিডারশিপ স্টাইল ফর অর্গানাইজেশন অফ এনি ইন্ডাস্ট্রি অ্যান্ড সাইজ, বাট ইজ স্পেশালি প্রিভ্যালেন্ট উইদিন নন প্রফিটস। তাহলে যদি সার্ভেন্ট লাইক লিডারশিপ হয়, তাহলে নন প্রফিটের ক্ষেত্রে এগুলি খুব উপকারী হয়। অন্য ক্ষেত্রেও চলবে না তা নয়, এটা বেশ ভালো স্টাইল। পিস সেটার, শান্তি সেট করে দেয়, পিস সেটার, এটাও একটা স্টাইল। এরকম কিন্তু বহু পড়া যাবে, আমরা দু একটা করে শেষ করে ফেলবো, আমাদের তত এর ভিতরে লিখেও আমরা আনি নাই। সো উইল ক্লোজ ইট আফটার সাম টাইম। সো স্যার এখন আমরা আসছি এটা পিস সেটিং, পিসকে সেট করে লিডারশিপ স্টাইল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ ফর ড্রাইভিং ফাস্ট রেজাল্টস, খুব দ্রুত রেজাল্টের জন্য। তাহলে কেন প্রাইমারিলি ফোকাসড অন পারফরমেন্স, দে often set high standards and hold their team members accountable for hitting their goals. সেট করে দেবে। while the peace setting leadership style is motivational, এটা হচ্ছে মোটিভেশন ওয়েতে কাজ করা হয়। ট্রান্সফরমেশনাল মানে কি? আর ওই যে একটা এর কাছাকাছি একটা ওয়ার্ড আমরা পাবো ট্রানজাকশনাল, সেটা কিন্তু কেউ চেঞ্জ হবে না, এ ওকে দেবে সে তাকে দিবে, এটা ট্রান্সফরমেশন চেঞ্জ হয়ে যায়, বরং কোচের মতন একেবারে গোল সেটিং থাকে, মোটিভেশন থাকে। however instead of placing the majority of energy into the individual goals, the transformational leader is driven by a commitment to organizational objectives. স্যার এই লিডারশিপ নিয়ে আমি স্যার বিবিএ এর সময় যে পড়াশোনা করছি আর কি, তো সেই জি বলেন, কেটে গেল নাকি? হ্যালো, হ্যাঁ, আর ওইটা হচ্ছে যে আমার তো মেজর ছিল এইচআরএম, তো ওইখানে লিডারশিপের একটা পুরো একটা চ্যাপ্টারই পড়ানো হয়। তো ওইখানে ম্যাম হচ্ছে আমাদেরকে এই লিডারশিপের চ্যাপ্টার পড়ানোর আগে সিনেমা দেখতে বলেন সবাইকে, দুই একজনকে মানে এক একটা গ্রুপ করে সিনেমার নাম সাজেস্ট করে দেন। তো আমার ছিল দ্য কিং স্পিচ।
তো ওইখানে হচ্ছে কাহিনীটা এরকম যে একজন রাজার ছেলে, তিনি হচ্ছে পরবর্তী পরম্পরায় তিনি রাজা হবেন, কিন্তু তিনি হচ্ছেন তোতলায়, কথা বলতে পারেন না। সো একটা টাইম আসে যখন ওনাদের ইয়ে হয় যে রাজ্যাভিষেক হয়, তখন ওনাদের একটা স্পিচ দিতে হয় হ্যাঁ ন্যাশনালের হ্যাঁ হ্যাঁ, উদ্দেশ্যে। জি বলেন। তিনি হচ্ছে ওনাকে ট্রেন আপ করে, কিভাবে তাকে ট্রেন করে, কিভাবে ফার্স্টে তাকে তো মোটিভেট করতে হয়, তাকে সাহস দিতে হয়। তো ওই সিনেমাটা দেখে আমরা কি কি লিডারশিপ ক্যারেক্টারিস্টিক্স খুঁজে পেলাম, এটা আইডেন্টিফাই করা ছিল আমাদের কাজ। তো আজকে পড়ে খুব মনে পড়লো আমার আসলে কথাগুলো, এবং আমি রিলেট করতে পারলাম সেই মুভির সাথে অনেক কিছু আর কি। তাহলে স্যার এটা এখন আসছে ট্রানজাকশনাল, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ ম্যানিপুলেট, হ্যাঁ। এটা ফোকাস করা হয় পারফরমেন্সকে খুব কম পিস সেটার চেয়ে। যাই হোক, এটা হচ্ছে লিডারশিপের গন্ধ হচ্ছে, ম্যানেজমেন্ট গন্ধ এখানে বেশি এই ট্রানজাকশনাল। এই যে ব্যুরোক্রেটিক, এটা অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে বিশেষ করে সরকারি, এখানে এখানে লিডারশিপ ব্যুরোক্রেটিক দেওয়া হয়। এখন বলছে যে আমরা আসল জায়গাটায় ঢুকবো, আমাদের আর 10 মিনিটের একটা ইয়ে আছে, সেটা খুব জরুরি পরীক্ষার জন্য। তো সেখানে যাওয়ার আগে এই 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 প্রশ্নটা আমাদের খুব জরুরি হয়ে পড়ছে। হোয়াই ইউ শুড আইডেন্টিফাই ইউর লিডারশিপ থিওরি অ্যান্ড স্টাইল। কেন আইডেন্টিফাই করতে হবে? আমরা যে এতগুলো পড়লাম, কোর্স পড়লাম, অমুক পড়লাম, তমুক পড়লাম, এগুলো তাহলে আমার প্রতিষ্ঠানের জন্য বা এইগুলোর জন্য যে ক্ষেত্রে আমার স্পেসিফিক গোল অ্যাচিভ করতে হবে, সেজন্য বলছে যে আপনার যত থিওরি থাকুক, যত স্টাইলই থেকে থাকুক না কেন, ওই যে সিনেমা দেখার মতো, যে আপনার ঠিক পার্টিকুলার এই জায়গাটাতে রাজার ছেলে পরবর্তী রাজা হবে, সে তোতলায়, এই জায়গাটা কেউ কল্পনা করে না। সো তাকে ঠিক ওই জায়গাটাকে সে ভাবছে যে আমি যদি জনসম্মুখে ভাষণ দিই তাহলে আমার বোধ হয় আরো রাজা বলে মেনে নেবে না, তাহলে তাকে মোটিভেট করতে হবে ওইভাবে। তারপরে তাকে মোটিভেট করার পরে এবার তোতলানো সারাতে হবে ইত্যাদি, এই বিষয়গুলি আসে। সো সেজন্য বলা হচ্ছে যে সকল প্রতিষ্ঠানে এই থিওরি অফ লিডারশিপ সকলগুলো সমানভাবে অ্যাপ্লাই করা যাবে তেমন কোনো কথা নেই। সেজন্য বলা হচ্ছে যে কোনটা বেটার তোমার গ্রুপের লিড করার জন্য, সেটা অবশ্যই খুঁজে নিতে হবে। তাকে বলা হয় সিচুয়েশনাল লিডারশিপ, বেসড আপন দ্য সিচুয়েশন রিকোয়ার্স। কি সিচুয়েশন রিকোয়ার করে তার ভিত্তিতে এই সিচুয়েশনাল লিডারশিপটা এখানে আনতে হবে, এটা হচ্ছে বিষয়। তাহলে সিচুয়েশনাল লিডারশিপ থিওরি অফ রেফার্স টু দি দোজ leaders who adopt different lifestyle leadership styles according to the situation। দেখা গেল ওই একটা লিডার তিনি কোন গ্রুপকে কোচ দিয়েছেন, কোন গ্রুপকে ট্রান্সফর্ম করেছেন, কোন গ্রুপকে পিস সেটার হিসেবে কাজ করেছেন, এরকম ভাবে সিচুয়েশন ডিমান্ড অনুযায়ী উনি সার্ভিস দিয়ে যাচ্ছেন, এরকম ভাবে করতে হতে পারে। It is an effective way of leadership because it adapts to the team's needs and sets a beneficial balance for the whole organization। সেই কারণে আর প্রোডাক্টিভিটি আমরা আসি, a motivating and supportive work environment can help increase productivity। The main duty for a manager or supervisor is to increase productivity for the organization using the situational leadership approach। এই অ্যাপ্রোচটি ইউজ করা গেলে can build morale among employees and create a productivity environment। তাহলে সিচুয়েশনালটা কেন আমি আনলাম সেটা এতক্ষণ বলার পরে বলছে কোনটা আইডেন্টিফাই করব, আমার সবগুলি লাগতে পারে সন্দেহ নেই, কিন্তু আমি সিচুয়েশনাল লিডারশিপ স্টাইলটা নেব। তো সিচুয়েশনাল লিডারশিপ স্টাইলের ক্ষেত্রে আমরা দেখি এটা কাজ করে কিভাবে। ওই মোটিভেট, যেটা যেরকম আছে, যেখানে যেটুকু ডিমান্ড সেরকম ওই সিচুয়েশনের ভিত্তিতে আমরা সেইভাবে তাকে লিড করব। এখানে সেই বিজ্ঞানীর নাম একই আছে, হার্সি এবং হচ্ছে ব্ল্যাঙ্কার্ড, ওনারা এটাই দিয়েছিলেন থিওরিটা। কিছু অ্যাডভান্টেজ আছে, আমরা থিওরি পত্রিকা দেখেছি, তবে এখানে অ্যাডভান্টেজ আলাদা হিসেবে লিখেছে। দ্য মেইন অ্যাডভান্টেজ অফ সিচুয়েশনাল লিডারশিপ ইজ দ্যাট দি মডেল ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউজ। When leaders effectively adapt their leadership style to their followers' needs, হ্যাঁ, যখন তার নিড অনুযায়ী ফলোয়ার্সের নিড দিতে পারবে, work gets done, relationships are built up, and basically the followers' developmental level rise to everyone's benefit। এটা আসলে ওই কারণেই যে সিচুয়েশনে যেটা ডিমান্ড করে সেটা অনেকগুলি আছে এখানে, মোটামুটি দেখে নিতে পারেন। এখন তাহলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আর তেমন কিছু দেখবো না। এখন আমরা দেখতে চাই যে অ্যাবিলিটিস অর স্কিলস অফ অ্যান ইফেক্টিভ লিডারশিপ, এটা আসে মাঝে মাঝে। কি কি অ্যাবিলিটি বা থাকতে হবে একটা লিডারশিপ
যদি ইফেক্টিভ লিডারশিপ দিতে হয় তাহলে ওই ম্যানেজারের কি স্কিল থাকতে হবে, তার অ্যাবিলিটি থাকতে হবে টু লিড অ্যান্ড ইনফ্লুয়েন্স আদার্স। ম্যানেজার হলেই হবে না, সেই ম্যানেজার অবশ্যই তার ভিতরে একটা স্কিল বহন করবে, সে যেন সে মানুষকে বা আদারকে ইনফ্লুয়েন্স করতে পারে, লিড দিতে পারে। টু রিলেট অ্যান্ড ইন্টারঅ্যাক্ট উইথ পিয়ার্স, সাবঅর্ডিনেটস অ্যান্ড সুপিরিয়র্স। তাহলে তার তিন দিকে, তার পিয়ার যারা, সাবঅর্ডিনেট যারা, উপরে যারা আছে, তারা তিন ভাবেই সে যেন রিলেট করতে পারে ইনফরমেশন এবং ডেটা। A strong leader needs to be effective and interact with individual from all levels within the organization. সেজন্য ability to analyze information and make decisions, এটা আবার আরেকটা, যে এই অ্যাবিলিটি থাকতে হবে যে কোনো ইনফরমেশনকে সে অ্যানালাইসিস করতে পারতে হবে এবং ডিসিশন নিতে পারতে হবে এই সিচুয়েশনের ভিত্তিতে। তাহলে এই কোয়ালিটি বা এই স্কিল তার থাকতে হবে। অ্যাবিলিটি টু এক্সিকিউট অ্যান্ড ডেলিভার থাকলেই হচ্ছে না, এই জিনিসগুলো তাকে সম্পাদন করতে পারতে হবে, বাস্তবে রূপদান করতে পারতে হবে, এক্সিকিউট করতে হবে, সম্পাদন করতে হবে এবং ডেলিভার করতে হবে। যাই হোক, লাস্ট অফ অল অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট টু চেঞ্জেস অ্যান্ড বি ইনোভেটিভ। চেঞ্জ আমরা বলেছিলাম, এখানে বড় করে লিখে রাখা হয়েছে। তাহলে তার কি, সে যেন অ্যাডাপ্ট করতে পারে, মানিয়ে নিতে পারে চেঞ্জের সাথে, এবং বসে থাকবে না, সে ইনোভেটিভ হবে, যাতে করে প্রতিনিয়ত নতুন কিছু করা যায়, নতুন কিছু আসে, অ্যাডাপ্ট করা যায় ইত্যাদি। এইভাবে এগুলি, এই কোয়ালিটিগুলো, এই অ্যাবিলিটিগুলো ম্যানেজারের থাকতে হবে, বা এগুলো এখন আমার ম্যানেজারকে লিডার বলছি। সো সে যদি কোম্পানিকে লিড দেয়, কোম্পানির সাবঅর্ডিনেটদের, তাহলে এই অ্যাবিলিটিগুলি তার থাকতে হবে। তাহলে স্যার আমরা যেটা দেখার চেষ্টা করলাম যে এই 5টা অ্যাবিলিটি দেখলেন, আপনি যদি অন্য বই খুলেন এরকম 5টা কেন আর 10টাও লিখতে হতে, মানে 10টাও থাকতে পারে। আপনার ডিপেন্ডিং আপন দ্য কোশ্চেন মার্ক কতটুকু এসেছে তার ভিত্তিতে এই 5টার বেশি দেওয়া হয়তো লাগবে না, কারণ আমাদের প্রশ্ন এখন কোনোভাবেই 5 মার্কের বেশি বড় হবে না। যদি হয় তাহলে সেটা ওই ডিফারেন্স, মানে ওই কি বলা যায়, লিডারশিপ স্টাইল, সেখান থেকে প্রশ্ন আসলে ওইরকম, তো সেটাও বড় প্রশ্ন হবার কথা নয়, সব ছোট ছোট প্রশ্ন। সে কারণে স্যার আপনি এটা এই পর্যন্ত বললেই হবে। লাস্ট অফ অল আমরা হয়তো এখনই শেষ করে ফেলবো। আমাদের এটা অনেকেই জানেন, এটা যারা কমার্সে পড়েছেন তাদেরকে দেখানো হয় ব্লেক অ্যান্ড নিউটনস এর ম্যানেজারের গ্রিড, এখান থেকেও লিডারশিপ স্টাইল খুঁজে পাওয়া যায়। লিডারশিপ স্টাইল এখান থেকে নিয়ে যায়, ডেভেলপ করা যায়। আমার ওই কি বলা যায়, নিউটন ব্লেকের ম্যানেজারের গ্রিড থেকে। এটা আসলে কিছুই নয়, এটা যারা স্ট্যাটিস্টিক্স একটু ভালো বুঝেছে তাদের ক্ষেত্রে এটা সহজ হবে। এটা দুইটা অ্যাক্সিস আছে, একটা হচ্ছে হরাইজন্টাল যেটা কনসার্ন ফর প্রোডাকশন, আর একটা হচ্ছে ভার্টিক্যাল যেটা হচ্ছে কন্টেন্ট অফ ফর কনসার্ন ফর পিপল। তাহলে এই দুইটার যে দুই দিকে দুইটা আসপেক্ট নিল, কারণ কি, ম্যানেজারের গ্রিডটা সামটাইমস কল লিডারশিপ গ্রিড যেটা বলা হয়, যে ডাইমেনশন ওনারা সেট করেছে কনসার্ন ফর পিপল, তার মানে অ্যাকোমোডেটিং পিপলস নিড অ্যান্ড গিভিং দেম প্রায়োরিটি। এই যে পিপল যে আপনি কাজ করাচ্ছি বা আমি কাজ করাচ্ছি, সেই পিপল ওয়ার্কার হোক বা যেটাই, তাদের কনসার্ন আমরা নিচ্ছি, যে অ্যাকোমোডেটিং পিপলস নিড, তার নিডটা আমি অ্যাকোমোডেট করছি এবং গিভিং দেম প্রায়োরিটি, তাদের প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এটা আরেকটি কনসার্ন হলো, সে যে অ্যাক্সিসেই নিই আমরা, আরেকটি কনসার্ন হলো ফর প্রোডাকশন, কিপিং টাইট শিডিউলস। কারণ প্রোডাকশন আমার লস করলে অনেক সময় চলবে না, সিচুয়েশন 4টা হবে, 2টা ডাইমেনশনে আমি এদেরকে প্লটে ফেলছি। আর প্লটগুলিতে কি হবে, 1 থেকে 9 পর্যন্ত মার্কিং করা আছে। সো 81টা এখানে ছোট স্কোয়ার পাবো আমরা, এটা দিয়েই আমরা ওখানে বোঝার চেষ্টা করব। সো বাম দিকের যে অ্যাক্সিস, যেটা লম্বালম্বি উপরে চলে গেছে লো থেকে হাই, 1 থেকে 9 পর্যন্ত দেখা যাচ্ছে। ব্র্যাকেটের ভিতরে 2 দাগেরই লো লো মানে 1 1, আর উপরে 1 9, ডান দিকে 9 1, একেবারে ডান কর্নার টপে 9 9, আর মাঝে 5 5। এই যে 5টি ঘরে ভাগ
রয়েছে 5টা লেভেল। এই জায়গায় আমরা এখন একটু দেখার চেষ্টা করি। ইম্পোভারিশড ম্যানেজমেন্ট, তার মানে ইম্পোভারিশড মানে কি, দুইটাই যখন লো হয়ে যাচ্ছে তখন দেখেন প্রোডাকশন কনসার্ন, প্রোডাকশন যখন লো, আবার পিপল কনসার্ন তারও যখন লো, তখন আপনাকে ভিন্ন রকম লিডারশিপ চালাতে হবে। ম্যানেজার্স উইথ দিস অ্যাপ্রোচ আর লো অন বোথ দ্য ডাইমেনশন, দুই ডাইমেনশনে এখানে লো হয়েছে। দ্য লিডার হ্যাজ লো কনসার্ন ফর এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন and work deadline, and as a result disharmony and disorganization prevail within the organization। তার মানে এখানে হারমোনিও নেই এবং অর্গানাইজেশন এটা লুজ করে যাচ্ছে, প্রিভেল করে না। The leaders are termed ineffective wherein their action is merely aimed at presenting job and seniority। বোথ কনসার্নে যখন লো তখন এরকম ইম্পোভারিশ। টাস্ক ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্ট দেখেন পিপল কনসার্নটা অনেক বড় নয়, আর পিপল প্রোডাকশন কনসার্ন নয়, আর পিপল কনসার্ন লো, পিপল ইস্যুটা লো আর হচ্ছে এর প্রোডাকশন হাই 9-1, সেটাতে টাস্ক ম্যানেজমেন্ট। প্রোডাকশন তো অবশ্যই টাস্ক, তাহলে এটা অলসো কল্ড ডিক্টেটোরিয়াল অর পেরিশ স্টাইল। হিয়ার লিডার্স আর মোর কনসার্ন অ্যাবাউট প্রোডাকশন। যদি এরকম হয় তাহলে এই লিডারটা ওই মানুষের কিছু উপকার হোক আর না হোক ওয়ার্কারদের, সে চাইবে না আমার প্রোডাকশন আগে, তাহলে প্রোডাকশন ওরিয়েন্টেড, টাস্ক আগে, টাস্ক ওরিয়েন্টেড। এই জন্য এই লিডারশিপ স্টাইলটা ওইরকম। শেষের দিকে পড়ি, such a style can definitely increase the output of the organization in short run, but due to the strict policies and procedures, high labor turnover is inevitable। দেখেন এখানে একটা বাড়িয়ে দিলে আর একটা সমস্যা হচ্ছে। যদি 9-1 করি আমি, তার মানে যে কনসার্ন প্রোডাকশন টাস্ক ম্যানেজমেন্ট, আমি যদি খুব বেশি প্রোডাকশন ওরিয়েন্টেড হই, তাহলে দেখা যাবে টাইট শিডিউলের কারণে সকল এমপ্লয়ি কাজ করছে, দিয়ে যাচ্ছে প্রোডাকশন, কিন্তু জব ছেড়ে পালিয়ে যাচ্ছে, মানুষ থাকছে না, কারণ পিপলকে আপনি কোনো পাত্তাই দিচ্ছেন না। তো সে কারণে আপনি লাইভ স্টাইলটা কেমন লিডারশিপ স্টাইল হবে এখান থেকে পড়েন। 3, মিডল অফ দি রোড, এটা তো মোটামুটি আপনি আমি সবাই জানি, বোঝাই গেল। কান্ট্রি ক্লাব, কান্ট্রি ক্লাব কিরকম, গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াবে, তাই না, তার প্রোডাকশন নেই। কান্ট্রি ক্লাব, পিপল কনসার্ন হাই, আর প্রোডাকশনে হ্যালো সরি প্রোডাকশনে নেই, সেই জন্য কান্ট্রি ক্লাব। এটা দিস ইজ এ কলেজেরিয়াল স্টাইল ক্যারেক্টারাইজড বাই দি by low task and high people orientation, where the leader gives thoughtful attention to the needs of the people, thus providing them with a friendly and comfortable environment. This is a friendly environment. However, a low focus on task can hamper production and lead the questionable results। তার মানে খুব আরামে চলে কিন্তু প্রোডাকশন নিয়ে কোনো খবর নেই। লাস্ট ওয়ান, এটা খুব দুই দিকেই হিসাব করা হয়েছে এখানে। টিম ম্যানেজমেন্ট, দুইটাই 9-9 হাইয়েস্ট পর্যায়ে, দুইটার ক্ষেত্রে পিপলকেও ভাবা হয়েছে, তারপর যত নিড পূরণ করার চেষ্টা করা হয়েছে, আর আমি সেক্ষেত্রে প্রোডাকশনটা আমি তার কাছ থেকে করে নিয়েছি। তো সেক্ষেত্রে এটা মোটামুটি ভাবে একরকম আছে, যে এটাই আসলে ব্ল্যাক নিউটন দিয়েছিলেন। ক্যারেক্টারাইজড বাই হাই পিপল অ্যান্ড টাস্ক ফোকাস, তাহলে এটা কি পিপলেরও হাই নিড পূরণ করা হয়েছে এবং টাস্ক ফোকাস, টাস্কেও ফোকাস, প্রোডাকশনটাও দেখা হয়েছে। The style is based on the theory why of McGregor and has been termed as most effective style according to Blake and Newton। ওনারা বলেছে এটা মোস্ট ইফেক্টিভ। The leaders feel that empowerment, commitment, trust and respect are the key elements in creating a team atmosphere which will automatically result in high employee satisfaction and production। ওনারা বলছে এইটুকু, যদি আমরা বলছে যে যদি এম্পাওয়ার করা হয়,
ক্ষমতা দিয়ে দেওয়া হয়, তাদের কমিটমেন্ট বেড়ে যায়, তাদের উপর বিশ্বাস করা যায় এবং রেসপেক্ট থাকে একে অপরের সাথে, তাহলে এগুলো কি এলিমেন্ট এসে যায় কখন? ক্রিয়েটিং এ টিম অ্যাটমসফিয়ার। তাহলে একটা টিম আসলে টিমের একটা কি বলা যায়, টিম মানে কি? টিম হচ্ছে যতগুলি মেম্বার আছে প্রত্যেকে কাজ করবে, তাহলে প্রত্যেকের যে রেজাল্ট এসে যোগফল রেজাল্ট হওয়ার কথা ছিল টিম হলে তার চেয়ে বেশি হয়। এইটাই বোঝানো হচ্ছে এখানে যে সে টিমের টিম অ্যাটমসফিয়ার তৈরি করে দিতে হবে, গ্রুপ দল টিমের অ্যাটমসফিয়ার দিবে, তাহলে ক্রিয়েটিং করে দিলে অটোমেটিক্যালি চলে আসবে রেজাল্ট এবং হাই এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন থাকবে এবং প্রোডাকশনও খুব বেশি থাকবে। এখন বলছে এটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখা দরকার একটু। এই অ্যাডভান্টেজটা এখানে যেটা লেখা হয়েছে যে এটা ইউজ করা হয় টু হেল্প ম্যানেজার্স অ্যানালাইজ দেয়ার ওন লিডারশিপ স্টাইলস থ্রু এ টেকনিক নোন অ্যাজ গ্রিড ট্রেনিং। This is done by administering a questionnaire, একটা প্রশ্নপত্র থাকে that helps managers identify how they stand with respect to their concern for production people. দুইটার ক্ষেত্রে তার অর্গানাইজেশন অনুযায়ী, তার প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী সে সেটা চেষ্টা করে নেবে। The training is aimed at basically helping leaders such as এটা এই জায়গায় দেয়া। এখানে আবার কিছু ডিমেরিটের কথা বলছে। The model ignores the importance of internal external limits, matter and scenario. Also, there are some more aspects of leadership that can be covered but are not. তার মানে এখানে কিছু লিমিট, ইন্টারনাল এক্সটার্নাল লিমিট আছে, সিনারি আছে, সেগুলোকে ইগনোর করা হয়েছে তাই বলা হচ্ছে। যাই হোক, এই হচ্ছে লিডারশিপের ক্ষেত্রে গেল। তাহলে আপনি যদি আমাদের কি বললাম, আমাদের যদি ম্যানুয়াল এক্সাম হয়, আপনাকে হলে এসে পরীক্ষা দিতে হয়, তাহলে আপনি আমাদের 5 ইয়ার্সের প্রশ্ন দেখবেন। সেখানে দেখলে যা কিছু আছে আমরা কভার করে ফেলেছি ইনশাআল্লাহ, এর মধ্যে সমস্যা হবে না। তবে ওই প্রশ্নগুলি রিপিটেডলি একই রকম এসেছে বিভিন্ন ইয়ারে। আমরা ভয় পাচ্ছি যে যদি এটা আবার আমাদের এমসিকিউ দিতে হয়, অনলাইনে পরীক্ষা দিতে হয়, তাহলে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে এই কি বলে, আমরা প্রশ্ন খুঁজে পাবো না, সেই জন্য এখানে অনেক বেশি দেওয়া হয়েছে। আপনি ওই প্রশ্নগুলি রিভিউ করলে দেখবেন যে সেম কাইন্ড 3-4 বছর একই রকম, সেক্ষেত্রে বেশি পড়ানোর কথা ছিল না। কিন্তু আমরা কেন পড়িয়েছি, আমরা কেন করলাম এটা করার কারণ হলো যদি এমসিকিউ হয় তাহলে প্রত্যেকটা লাইন থেকে আবার আমাদেরকে ওয়ার্ড খুঁজে বের করে প্রশ্ন করতে হবে। তো সেক্ষেত্রে 40 মার্কের প্রশ্ন করতে চাইলে আমাদেরকে 60টা প্রশ্ন খুঁজতে বলবে সরকার। তো সেক্ষেত্রে ইট ইজ ভেরি টাফ ফর আস টু ফাইন্ড আউট 60 কোশ্চেন্স। তাই সেক্ষেত্রে আমাদের চ্যাপ্টার বাকি আছে অর্গানাইজিং, লিডিং, মোটিভেশন, কন্ট্রোলিং এন্ড কমিউনিকেশন। এই জন্য 15টা করে কোশ্চেন মিনিমাম পাওয়া বা 10টা করে প্রশ্ন পাওয়া টাফ। এই জন্য প্রত্যেকটা লাইন তখন পড়তে হবে স্যার, সেজন্য আমরা বেশি বেশি কিছু দিয়ে রেখেছি। এখন আমরা কমিউনিকেশনটা একটুখানি দেখতে চাই। কমিউনিকেশন ইজ ভেরি মাচ ইজি, কথা না বললেও হয়তো কমিউনিকেশন আপনি পড়ে নিতে পারবেন। তো তারপর আমরা একটুখানি দেখবো আর কি। এই স্লাইডগুলো আজকে আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, সমস্যা নেই। স্লাইড কি দিয়ে দিবেন? হ্যাঁ, ওই যে কে সরি আপনাদের বলা হয়নি বোধহয়, ওই যে আমরা দিয়ে দিছি হচ্ছে কি জানি একজন আলামিন সর্দার, ওনার কাছে দিয়েছি। আচ্ছা, উনি সবাইকে দিয়ে দেওয়ার কথা। তো আমাদের আনোয়ারি সবাইকে দিত, কিন্তু আজকে ওই আমাদের খুলনা সেন্টারের ওয়াইফাই প্রবলেম ছিল, তারা কানেকশন ডিসকানেক্ট দিয়ে দিবেন। হ্যাঁ, যাই হোক আপনারা। আর এখন যেটা পড়াচ্ছি বা আমরা কিন্তু দেখবো, এই ক্ষেত্রে আমরা কমিউনিকেশন ক্লাসটা শেষ হলে আমরা আপনাদেরকে এটাও দিয়ে দেব। ব্রেক নেওয়ার দরকার আছে 2-5 মিনিট। স্যার প্রবলেম হচ্ছে যে মানে ওয়েদার একটু খারাপ, তো মানে আমি হচ্ছে মাঝে মাঝে কিছুই শুনতে পাচ্ছি না। যদি হঠাৎ করে ডিসকানেক্টেড হয়ে যায় তাহলে একটু কনসিডারেশনে রেখে নাকি মনে হচ্ছে আর কি। আমার ওয়াইফাই তো প্রবলেম হচ্ছে স্যার। আপনার তো আপনি কথা বলছেন তো শোনা যায়নি মাঝে মাঝে। জি স্যার, ওয়েদার মানে এখানে আমার এখানেই তো দেখতে আমি সময় পাবো, কারণ হচ্ছে আমি ওই যে কেউ ক্লাস না দিলে আমাকে ফাঁকা পেলেই নিতে হয়। সো সেই জন্য আমি এইটা আরেকবার হয়তো রিভিউ করতে পারবো আপনার। স্যার একটা জিনিস বলি কি স্যার,
মাঝখানে একটু বলে বলে যাচ্ছেন যে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা এটা আসতে পারে বা ফ্রিকোয়েন্টলি আসে, এই ইনফরমেশন গুলো আমরা পরীক্ষার আগে যদি আরেকবার একটু জানতে সেই পারি। রিভিউটা করবো আশা করছি। হ্যাঁ হ্যাঁ স্যার অবশ্যই। এখন তো স্যার শীটটা ধরেন ফটোকপি করি নাই, খাতায় লিখে নিচ্ছি, তো তখন একটু তো এখন আমরা একটু তাহলে গো থ্রু করে নিই, এটা 10-15 মিনিট লাগবে হয়তো, স্লাইডই আছে মাত্র 23টা, সো আই উইল নট গেট ইনাফ টাইম, আই উইল নট প্রোভাইড। তাহলে দেখেন কমিউনিকেশন এটা কি, এটা কমিউনিকেশন হচ্ছে সেন্ডিং এন্ড রিসিভিং মেসেজ। আমি বিজনেসে বা আমার অর্গানাইজেশন কমিউনিকেশন কেন করব? কমিউনিকেশনটা না করলে আমি কোনোভাবেই গোল অ্যাচিভ করতে পারবো না, আমার কোনো কাজই হবে না। এই যে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং, এই সবগুলি বেসিস হচ্ছে কমিউনিকেশন। প্ল্যানিং তৈরি প্ল্যান করি কমিউনিকেশন, তো এই কমিউনিকেশন না করতে পারলে আমরা অর্গানাইজেশন রান করতে পারবো না। তাহলে এখানে আপনি কমিউনিকেশনের সংজ্ঞা সহ কিছু কি বলা যায় পজিটিভ কিছু দিক দেওয়া আছে, যেটাতে স্টাডি অফ কমিউনিকেশন এটা বৈধতা দেয় আর কি, ভ্যালিডেশন দেয়। সো কমিউনিকেশন নিডস টু বি ইফেক্টিভ ইন বিজনেস। কমিউনিকেশন ইজ দ্য এসেন্স অফ ম্যানেজমেন্ট। The four basic functions of management এগুলো cannot be performed well without effective communication. সেজন্য কমিউনিকেশন পড়ার কথাটা বলা হচ্ছে এখানে। তো যাই হোক, স্যার আপনি স্লাইড দেখা যাচ্ছে না, স্লাইড তাহলে কমিউনিকেশন আমরা যেটা দেখলাম যে এই তিনটা সংজ্ঞার মধ্যে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বিষয় না সংজ্ঞাও আপনি একটা দিলেও চলবে যদি এইভাবে সংজ্ঞা চাই আর কি। তাহলে অর্গানাইজেশনে যেহেতু হায়ারার্কি আছে, লেভেল আছে, সেজন্য আমাদের কমিউনিকেট করার জন্য একটা আইন থাকা, পলিসি থাকা জরুরি, এবং কমিউনিকেশন কে কিভাবে করবে সেটা দেখা দরকার। কমিউনিকেশন কয় ধরনের হয় সেটাও দেখা দরকার, কিভাবে কমিউনিকেট করে সেটাও দেখা দরকার। তো এই জন্যে আমার কমিউনিকেশনটা একটু আমাদের আছে। আমার এই যাবৎ যতগুলি প্রশ্ন আমরা দেখেছি ওই কমিউনিকেশন পদ্ধতি বা প্রসেস, আর হচ্ছে ব্যারিয়ার আছে কিনা, ব্যারিয়ার থাকলে ওভারকাম করা যায় কিভাবে, এর বাইরে কমিউনিকেশন থেকে প্রশ্ন আমার মনে হয় আমি দেখি না। যাই হোক, মোটামুটি ভাবে এই। তাহলে আমরা এখন একটু এগিয়ে যাই। অর্গানাইজেশনাল কমিউনিকেশন হেল্পস আস, কি সাহায্য করে আমাদের, এখানে 5টি লিখে রাখা হয়েছে, আপনি এগুলো পড়বেন, দেখে নেবেন। অ্যাকমপ্লিশ টাস্ক রিলেটিং টু স্পেসিফিক রোলস এন্ড রেসপন্সিবিলিটি অফ সেলস, সার্ভিসেস এন্ড প্রোডাকশন। এই কমিউনিকেট করলে আমাদের এরকম আসে। যেমন কমিউনিকেশন যদি না থাকতো তাহলে আমাদের প্রবলেম হয়ে যেত। হঠাৎ করে কোনো মেশিন বা কোনো কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, তখন ইফেক্টিভ কমিউনিকেশন খুব কাজে দেয়। ওইখানে এই প্রবলেম হয়েছে, যদি আইডি ফোকাস করা যায় খুব দ্রুত সমাধানে আসা যেতে পারে, সেই জন্য এটা খুব উপকারী। তাহলে কমিউনিকেশন গেল। দ্য পারপাসেস অফ কমিউনিকেশন। Communication purpose key: establish and disseminate the goals of an enterprise, develop plans for their achievement, organize human and other resources in the most effective and efficient way. It is select করে, develop করে and appraise করে members of the organization, lead, direct, motivate and create a climate in which people want to contribute, control performance. তাহলে স্যার কমিউনিকেশনের পারপাসটা আমরা দেখলাম। কমিউনিকেশন প্রসেস এটাই বরং আসে, আমরা ওই যে এই ল্যাঙ্গুয়েজ না পড়ে এখানে চলে আসলাম একবারে। তাহলে একটা মেসেজ, সেটা এখান থেকে ওই দিকে যাওয়া, এটা হচ্ছে কমিউনিকেশন। এই প্রসেসের মধ্যে সেন্ডার আছে, যিনি ইনফরমেশন বা মেসেজটা সেন্ড করবেন তিনি। মিডিয়া, আচ্ছা সেন্ড। এনকোডিং আর ডিকোডিং, এই যে মিডিয়া বা মেসেজের ডান পাশে বাম পাশে দুইটা শব্দ আছে। এই যে মেসেজ যখন যায় তখন হুবহু সেম ল্যাঙ্গুয়েজে মেসেজ ট্রান্সমিট করলে ইনফরমেশন লিকেজ হতে পারে যদি ইয়ে হয়। সো সেক্ষেত্রে এনকোড করে দিলে, একটা ভিন্ন মাত্রায় কোড করে দিলে আর এটা অন্যজন পড়তে পারবে না, কিন্তু ঠিকই আবার রিসিভার করতে পারবে সেই রকম কিছু। তাহলে মেসেজ মিডিয়ার মধ্যে দিয়ে চলে যাচ্ছে, আবার ডিকোড করা হলো, করলেই তখন রিসিভার ধরতে পারবে। এরপরে রেসপন্স করবে এবং ফিডব্যাক দিবে, দিয়ে আবার সেন্টারের কাছে গেল, তাহলে দুইজন কমিউনিকেট করতে বলছে। সরি, তাহলে স্যার
এটাকে যদি আপনি শুধু এই ছবিটুকু আঁকেন এবং এই 3-4টে করে কথা বলেন, খুব বেশি বড় কিছু আপনার বলতে হবে না, অল্প অল্প কথা বলে দিলে হবে। যদিও এখানে ডিটেইল লেখা আছে, কেন ডিটেইল, কারণ হচ্ছে যদি এমসিকিউ হয় সেক্ষেত্রে আমরা আবার একটু আসবো বড় করে পড়ানোর জন্য বা ধরে ধরে দেখাবো, সো সে কারণে। তাছাড়া এত ডিটেইল লেখার কোনো দরকার ছিল না, জাস্ট এটা করলেই হতো আমাদের ছবিটা। সো আপনি ছবিটা খেয়াল রাখেন, আর এই ছবিটা তো আঁকতেই হবে, তারপরে আপনি দু একটা কথা বলবেন। আমরা একটু দেখি কমিউনিকেশন ফ্লো হয় কিভাবে। অর্গানাইজেশনের কমিউনিকেশন ফ্লোর ক্ষেত্রে এরকম ভাবে ম্যানেজমেন্ট এক্সপার্টরা নাম দিয়েছেন, যেটা এইভাবে ফ্লো হয়। হরাইজন্টাল বললে আনুভূমিক, যেটা সামনাসামনি সোজাসুজি পৃথিবীর উপর দিয়ে, এই যে পৃথিবীর ভূপৃষ্ঠের উপর, এটাই তাহলে হরাইজন্টাল। আপওয়ার্ড ডাউনওয়ার্ড, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, এটা হচ্ছে কমিউনিকেশন হবে। আর ডায়াগোনাল, যেটা হচ্ছে ক্রস বলা হয় অনেক সময়, ক্রস ওয়ার্ড, ক্রস, তাহলে এই দিকে এদিকে যেতে পারে। আমরা এখানে ক্রস বলছি, ডায়াগোনাল বা ক্রস বলছি কেন, কারণ এটার ডিভিশনই ভিন্ন। যদিও হরাইজন্টাল ডিভিশন ভিন্ন, তারপরেও ওটা আনুভূমিক হচ্ছিল, আর এটা সেম লেভেল, ম্যানেজার ওরকম লেভেল। আর এখানে ডায়াগোনাল যদি হয়, ক্রস যদি হয়, তাহলে রেসপন্সিবিলিটির বাইরে গিয়ে করা। যেমন এইটা ম্যানেজার, মাঝখানের ম্যানেজারের হচ্ছে 3টা ভাগে ভাগ, তার একটা লাস্ট ম্যানেজারের সাথে সরাসরি যোগাযোগ, এই কমিউনিকেশন। তাহলে এটা আসছে। এখন টাইপস কি? ওরাল একটা কমিউনিকেশন হয়, মুখ দিয়ে আমরা কথা বলি, সেটাও, যেমন মিটিং করা হয়, ইন্টারভিউ নেওয়া হয়, গ্রুপ ডিসকাশন করা হয়, স্পিচ দেওয়া ইত্যাদি, এগুলো ওরাল কমিউনিকেশন। এটা ফর্মাল হতে পারে, ইনফর্মাল হতে পারে। হ্যাঁ, তবে বিজনেসের ক্ষেত্রে এটা ফর্মাল হবে, এটাই কারণ আমার প্ল্যান অনুযায়ী এগোতে হবে, আমার গোল অ্যাচিভ করতে গেলে হঠাৎ করে একজন মৌখিক একটা বা ওরাল কমিউনিকেশন করে গেল, আমি তার কথার ভিত্তিতে ভিন্ন কাজ করে বসলাম, তখন লস হলো ইত্যাদি। সেই জন্য যদিও ওরাল কমিউনিকেশন ফর্মাল ইনফর্মাল হয়, জেনারেলি বিজনেসের ক্ষেত্রে বা আমাদের ব্যবসায়ীর ক্ষেত্রে অবশ্যই এটা ফর্মাল হবে, ফর্মাল মিনস অফ কমিউনিকেশন হবে। আর রিটেনটা কিরকম হয়? রিটেনটা তো অবশ্যই এটা লিখিত, আমরা জানি এটা এজেন্ডা থাকে, এটার হচ্ছে মাইনিউটস হয়, রিপোর্ট করা হয়, ম্যানুয়াল হয় ইত্যাদি। এটাতে ডকুমেন্ট থাকে, হার্ড কপি থাকে, সেই হিসেবে এটাকে কমিউনিকেশন করা হয়। নন ভার্বাল কমিউনিকেশন কিছু আছে। পিপল কমিউনিকেট ইন মেনি ডিফারেন্ট ওয়েজ। হোয়াট পারসন সেজ ক্যান বি রিইনফোর্সড অর কন্ট্রাডিক্টেড, দুইভাবেই হতে পারে। সেক্ষেত্রে অঙ্গভঙ্গি দিয়ে প্রকাশ করা হয় যে আমি এটা চাচ্ছি বা চাচ্ছি না। তাহলে ইমোশন, তারপরে সরো ইত্যাদি, স্যাড, এই সমস্ত জিনিস দিয়ে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রকাশ করা, নন ভার্বাল। তারপরে এখন ওরালের কিছু অ্যাডভান্টেজ আছে। দেয়ার আর হাই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন ওরাল কমিউনিকেশন। যেমন রিটেনে একটা বড় প্যারা আছে, সেই বড় প্যারা একটু হার্ড কিছু ওয়ার্ড দিয়ে লেখা হয়েছে। এখন দেখা গেল স্ট্যান্ডার্ড কম্পোজের জন্য কিছু ওয়ার্ড হার্ডও দিতে হয়েছে, সেটা পড়ে বুঝে করা, এটা কমিউনিকেট করা খুব টাফ হচ্ছে। তার ভিত্তিতে এই যে ওরাল কমিউনিকেশনটা খুব সহজে বোঝানো যায়, স্বচ্ছতা থাকে, কমিউনিকেট করা যায় ইন্টারপার্সোনাল দুজনের ব্যক্তি বা ব্যক্তির মধ্যে। There is no element of rigidity in oral communication. There is flexibility for allowing changes in the decisions previously taken. যাই হোক, এটা একটু সুবিধাই বেশি দেখানো হয়েছে। তারপর এর অসুবিধাও আছে, এটা মৌখিক কথায় রিলাই করা খুব মুশকিল হয়ে পড়ে অনেক সময়। তারপরে হচ্ছে ওরাল কমিউনিকেশন ইজ লেস অথেন্টিক, কারণ লিখিত হলে স্বাক্ষর থাকবে, ডকুমেন্টেড, কিন্তু ওরালে ডকুমেন্ট নেই। তবে কেউ কেউ আবার ওটাকে রেকর্ড করে নিতে চাই। হোয়াটএভার দ্য কেস ইজ, এটা একটা, যখন ড্রব্যাক লিখতে বলবে এভাবে লিখে দেবেন আপনি, আর ওই সাজিয়ে ওখানে যেতে হবে না। সো ওরাল কমিউনিকেশন আর নট ইজি টু মেনটেন অ্যান্ড দাস দে আর আনস্টেডি। এটা বেশি সময় ধরে থাকতে পারে না, স্টেডি হয় না। যাই হোক, অসুবিধা কিছু আছে। রিটেনের ক্ষেত্রে আমরা তো দেখলাম ডকুমেন্টে এটা বেশি ভালো, এটা ফ্রুটফুল, এটা প্রমাণ থাকে, এটা বহুদিন পরেও ইউজ করা যায় বা অস্বীকার করতে পারে না, এরকম বিষয় কিছু আছে আর কি। আর ডিসঅ্যাডভান্টেজ কি, এটা দেখেন, রিটেন কমিউনিকেশন ডাজ নট সেভ আপন দ্য কস্ট।
কথা মুখে বললেই হতো, দেখা গেল যে না সেই তুলনায় এখানে কাগজ বেশি খরচ করতে হচ্ছে, টাইপ রাইটার টাইপ মেশিন খরচ করতে ইত্যাদি, কালি কলম সবকিছু নিয়োজিত করতে হচ্ছে। সেজন্য এটা আমার এরকম। আর নন ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে ইমোশন, ফিলিং, অ্যাটিটিউড ইত্যাদি ব্যবহার করা হয়। আই কন্ট্যাক্টও হতে পারে, বডি জেস্চারও হতে পারে। এই হচ্ছে বিষয়। যাই হোক, তাহলে কমিউনিকেশন ইম্পর্টেন্স অবশ্যই আছে। কমিউনিকেশন কোম্পানিতে কি করে? ইফেক্টিভ কমিউনিকেশন ইজ এ বিল্ডিং ব্লক ফর সাকসেসফুল অর্গানাইজেশন। তারপরে ইম্পর্টেন্স দেখানো হয়েছে এখানে। কমিউনিকেশন প্রমোটস মোটিভেশন, কমিউনিকেশন ইজ এ সোর্স অফ ইনফরমেশন, কমিউনিকেশন অলসো প্লেজ এ ক্রুশিয়াল রোল ইন altering individuals' attitude, communication also helps in socializing. As discussed earlier, communication also assists in controlling process. Communication controlling process ওটা হেল্প করে। এই হচ্ছে বিষয় আমাদের মোট শেষ। এখানে কিছু স্লাইড গ্যাপ থাকলো, আপনাদের এটা দিতে পারি এখন যদি নেন। আর আমরা যেদিন এটা রিপিট করবো ওই পড়ানোর দিন, যে কি বলে এটাকে, এই রিপিট যে আমরা পরীক্ষার আগে যেটা পড়বো সেখানে শুধু ব্যারিয়ারটুকু পড়াবো আমরা। আপনারা আনমিউট করেন, এখন আনমিউট করলে আমরা কিছু কথা শেয়ার করি, বলে দিই। আচ্ছা, এখন আমরা আগে কম্পোজ করে নিই। আপনাদের কি জানি আলামিন না, হ্যাঁ স্লাইডটা দিয়ে দিয়ে স্যার।